ড্রয়িং রুমে নেহা আর নির্ভান তখন খুশির আমেজে মত্ত। নেহা একটু আগেই পৌঁছেছে। হৃদির ধরা পড়া আর তার আসন্ন মৃত্যুর খবরটা যেন ওদের কাছে কোনো উৎসবের বার্তা। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে হৃদির গগনবিদারী চিৎকার কানে আসতেই দুজনে দৌড়ে সে ঘুপসি ঘরটা এসে হাজির হলো। হৃদি তখন দুই হাতে মাথা চেপে ধরে মাটির ওপর কুঁকড়ে বসে পড়েছে। ওর সে ঘন লম্বা চুলগুলো মুখের ওপর অবাধ্য হয়ে ছড়িয়ে পড়েছে, যার কারণে মুখটা চেনা যাচ্ছে না। কেবল চুলের সে কালো অরণ্য বেয়ে তাজা লাল রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। হৃদির চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। চারদিকের শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। নির্ভানকে দেখে মাটিতে পড়ে থাকা গার্ডটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, বস, মেয়েটা আমায় লাথি মেরেছে, তাই ও মাথায় আঘাত করেছে। কথাটা শুনে নেহা মুহূর্তে হিংস্র হয়ে উঠল। চোখের মণি দুটো বড় বড় করে সে চেঁচিয়ে বলল, কি? এই সাধারণ একটা মেয়ের এত বড় সাহস? ওকে আমি নিজের হাতে শেষ করব। নেহা নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা রক্তমাখা ছুরিটা তুলতে গেলে নির্ভান ঝট করে তার হাতটা ধরে ফেলল। নির্ভানের চোখে তখন এক অদ্ভুত নেশা। সে শীতল গলায় বলল, থাম। আমি অনেকদিন ধরে নিজ হাতে শিকার করি না, আর কখনো কোনো মেয়ে মানুষকে তো মারিনি। আজ এই মেয়েটাকে দিয়েই শুরু করি, দেখি না মেয়ে মানুষ খুন করতে কেমন লাগে। নেহার ঠোঁটে পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। নির্ভান ধীরস্থিরভাবে ছুরিটা হাতে নিল। তারপর পরম আবেশে হাঁটু গেড়ে হৃদির ঠিক সামনে বসল। হৃদি তখনও যন্ত্রণায় মাথা নিচু করে গঙ্গাচ্ছে। অবিন্যস্ত চুলে ওর সারা মুখ ঢাকা। নির্ভান হৃদির চুলের ওপর হাত না রেখেও তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চু, মিস তাসনিন হৃদিকা, খুব কষ্ট হচ্ছে তাই না? তবে কি আর করার, মরতে তো আপনাকে হবেই, জানেন। আমি সচরাচর মেয়ে মানুষ মারি না। মায়াবীকে ছাড়া কোনো মেয়ের প্রতি আমার কোনো কালেই ইন্টারেস্ট ছিল না, কিন্তু আপনাকে মারলে আমার কলিজে একটু শান্তি আসবে। বলেই নির্ভান এক মুহূর্ত সময় নষ্ট না করে হাতের ধারালো ছুরিটা সজোরে হৃদির পেটে আমূল বসিয়ে দিল। হৃদি যন্ত্রণার এক চরম চিৎকার দিয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে দিল। তার ঠিক তখনই চাবুকের মতো ওর চুলগুলো মুখ থেকে সরে গেল। হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নির্ভানের সমস্ত পৃথিবী যেন থমকে গেল। তার মুখের পৈশাচিক হাসিটা এক লহমায় উধাও হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। হাত পা বরফের মতো শীতল হয়ে এলো নির্ভানের। হৃদি তার পেটে বিধা ছুরির ওপর হাত রেখে যন্ত্রণায় নিথর হয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। ওর মায়াবী চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মুহূর্তেই নির্ভান গলা ফাটানো চিৎকার করে উঠল, মায়াবী! এদিকে কলেজে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু শুভ্রর কিছুতেই ভালো লাগছে না। চারপাশের এত আলো, গান, হৈহুল্লোর সবকিছুই ওর কাছে বিষ লাগছে। মনের ভেতরটা ছটফট করছে এক অজানা আশঙ্কায়। বারবার মনের আয়নায় হৃদির সেই মুখটা ভেসে উঠছে। শুভ্র বারবার নিজেকে প্রশ্ন করছে, হৃদিকে মারা কি ঠিক ছিল? কেন যে অকারণে মারতে গেল তার মনমোহনীকে? এই অপরাধবোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে এলো। শুভ্র আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সে গটগট করে কলেজ থেকে বের হলো। পিছন পিছন ঈশান আর শুভ্র আসছিল। শুভ্র গম্ভীর গলায় ঈশানকে উদ্দেশ্য করে বলল, ঈশান, তুমি শুভ্রাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, আমি এখন বাড়িতে যাচ্ছি না। ঈশান বসের মুখের দিকে তাকিয়ে আর দ্বিরুক্তি করল না, শুধু বলল, ওকে বস। শুভ্র সাথে সাথে তার গাড়িতে উঠে পড়ল। কোথায় যাবে সে নিজেও জানে না, তবে তার দম বন্ধ হয়ে আসছে। সে পাগলের মতো গাড়ি চালিয়ে ফাঁকা রাস্তা দিয়ে ছুটে যেতে লাগলো। রাত হয়ে এসেছে। শুভ্র চুপচাপ রাস্তা দিয়ে একা গাড়ি চালাচ্ছে।
চারপাশটা নিঝুম। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। শুভ্র স্ক্রিনে তাকিয়ে দেখে ইকবাল এহসানের ফোন। সে গাড়ি চালাতে চালাতেই ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে ইকবাল এহসানের কণ্ঠস্বর ভেসে এলো, অত্যন্ত অস্থির আর আতঙ্কিত। শুভ্র বাবা, হৃদিদের কলেজের কি অনুষ্ঠান শেষ হয়নি? শুভ্র তৎক্ষণাৎ গাড়িতে কষে ব্রেক মারল। টায়ারের তীক্ষ্ণ শব্দে রাস্তাটা কেঁপে উঠল। সে বলল, ফুপা, অনুষ্ঠান তো অনেক আগেই শেষ হয়ে গেছে। কেন ফুপা, কি হয়েছে? ইকবাল এহসান ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়া গলায় বললেন, কি বলো তুমি? তাহলে আমার রিদিমা কই? ও তো এখনো বাড়ি আসেনি। আর বাবা, ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। ইকবাল এহসানের কথাটা শোনা মাত্রই শুভ্রের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তের জন্য ওর হৃৎপিণ্ডটা থমকে গিয়ে পরক্ষণেই পাগলের মতো ধকধক করতে লাগলো। সে চরম অস্থিরতায় স্টিয়ারিং হুইলটা খামচে ধরে কাঁপা গলায় বলল, কি বলছেন ফুপা আপনি? রিদিকে তো আমি দুপুরের দিকে বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। ও তো অনেক আগেই পৌঁছানোর কথা। ইকবাল এহসান ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠলেন। তার হাহাকার মাখানো কণ্ঠস্বর শুভ্রের কানে সজোরে বিঁধল। না বাবা, ও বাড়িতে আসেনি। আমি কতবার ফোনে কল করছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। আমার মা জননীটা কোথায় গেল রে বাবা? শুভ্রের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারদিকে নিঝুম রাতটা হঠাৎ ওর চারপাশ থেকে শ্বাসরোধ করতে চাইল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে চোয়াল শক্ত করে বলল, ফুপা, আপনি শান্ত হন, আমি দেখছি। আমি রিদিকে নিয়ে তবে বাড়ি ফিরছি। আপনি একদম টেনশন করবেন না ফুপা। আমি থাকতে হৃদির কিছু হতে দেব না, এটা আমার কথা। বলেই শুভ্র ফোনটা কেটে দিয়ে পাগলের মতো শুভ্রাকে কল দিল। ওপাশ থেকে শুভ্রা কলটা রিসিভ করে কিছু বলার আগেই শুভ্র গর্জন করে উঠল, শুভ্রা, তাড়াতাড়ি আমাকে মিথিলা, ভাবনা, রিয়া ওদের সবার বাসার ঠিকানা সেন্ড কর, কুইক। ওপাশ থেকে শুভ্রা হকচকিয়ে গিয়ে ঘাবড়ে যাওয়া গলায় বলল, কি হয়েছে ভাইয়া? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? শুভ্র এবার হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল। ওর গলার রগগুলো রাগে ফুলে উঠেছে। আমি তোকে যেটা করতে বলেছি সেটা কর। আই সেড ডু হোয়াট আই টোল্ড ইউ রাইট নাও। ডোন্ট ওয়েস্ট মাই ড্যাম টাইম, জাস্ট সেন্ড দ্য অ্যাড্রেসেস। শুভ্রার আর কথা বাড়ানোর সাহস হলো না। সে কাঁপা কাঁপা হাতে দ্রুত সব ঠিকানা মেসেজ করে দিল। শুভ্র পাগলের মতো গাড়ি ছুটিয়ে একজনের পর আরেকজনের বাসায় গেল। টায়ারের ঘর্ষণে রাস্তা কেঁপে উঠছে, কিন্তু ফলাফল শূন্য, কারো বাড়িতেই হৃদি নেই। শুভ্রের মনে হচ্ছে ওর কলিজাটাকেও জ্যান্ত টেনে বের করে নিচ্ছে। সে হৃদির নাম্বারে একটার পর একটা কল দিয়েই যাচ্ছে, কিন্তু সেই নিষ্ঠুর যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে সংযোগ দেয়া সম্ভব নয়। রাগে, ক্ষোভে আর এক অজানা আতঙ্কে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে সজোরে নিজের দামি ফোনটা রাস্তার দিকে ছুঁড়ে মেরে গলা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল, আহ, হৃদির বাচ্চা, কই তুই? আজ তোকে পেয়ে নেই, একদম জান শেষ করে দেব তোর। এইভাবে আমার কলিজা নিয়ে খেলা খেলছিস তুই? হঠাৎ শুভ্রের চোখ দুটো রাগে আর রক্তচক্ষু হয়ে উঠল। সে কোনো উপায় না দেখে নিজের হাতের স্মার্ট ওয়াচটা টিপে কাউকে একটা ফোন দিল। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই শুভ্র দরাজ গলায় হুকুম দিতে লাগলো, 10 মিনিটের মধ্যেই পুরো পৃথিবীর সব জায়গা আমার ঘেরাও চাই। রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, সব, ইভেন হসপিটালের প্রতিটি কোণা যেন আমার মানুষের নজরদারিতে থাকে। আজকের যত ফ্লাইট যাওয়ার কথা আছে সব ক্যান্সেল করা হবে। যত টাকা লাগে আমি দেব, তবু আমার সব জায়গায় ঘেরাও চাই। ওপাশ থেকে অত্যন্ত অনুগত এক কণ্ঠস্বর ভেসে এলো, ওকে বস। শুভ্র ফোনটা কেটে ঈশানকে কল দিল। ঈশান আগে থেকেই শুভ্রার সাথে ছিল, তাই সে কয়েক মিনিটের মধ্যেই ঝড়ের বেগে শুভ্রের সামনে এসে হাজির হলো। শুভ্রকে এমন বিধ্বংসী রূপে দেখে ঈশান ঘাবড়ে গিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? শুভ্র কোনো উত্তর দিল না। পাথরের মতো শক্ত মুখে সে পকেট থেকে আরেকটা ফোন বের করে
হৃদির একটা হাসি খুশি ছবি ঈশানের ফোনে সেন্ড করে দিল। তারপর বরফ শীতল গলায় বলল, এই ছবিটা এখনই দেশের সব নিউজ চ্যানেলে দাও, পুরো পৃথিবী যেন এই মুহূর্তে ওকে দেখতে পায়। সাথে দুটো বিশেষ ক্যাপশন থাকবে। প্রথমটা হচ্ছে যে এই মেয়েটাকে খুঁজে পাবে বা সন্ধান দিবে তাকে নগদ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। আর দ্বিতীয়টা, শুভ্র থামলো, ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁতে দাঁত চেপে বলল, দ্বিতীয়টা থাকবে যদি এই মেয়েকে কেউ তুলে নিয়ে থাকে, তবে সে যদি নিজের জানের মায়া করে তাহলে যেন চুপচাপ ওকে আমার হাতে তুলে দিয়ে যায়। না হলে সাইফান শুভ্র চৌধুরী তার জানটাকে কুবিয়ে কুবিয়ে রাস্তায় কুত্তাদের খাওয়াবে। মনে থাকে যেন এক চুল এদিক ওদিক না হয়। শুভ্রের রাগ দেখে ঈশানের বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু তার চেয়েও বেশি বড় ধাক্কা খেল যখন সে ফোনের স্ক্রিনে হৃদির ছবিটা দেখল। ঈশান অবিশ্বাসের সুরে তোতলামি করতে করতে বলল, বস, এটা তো হৃদির পিক। কি হয়েছে হৃদির, ও কোথায়? শুভ্র গাড়িতে পিঠ ঠেকে দাঁড়িয়ে আছে, ওর চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে। সে রুদ্ধশ্বাসে বলল, পাওয়া যাচ্ছে না ওকে। দুপুরে নিজে দাঁড়িয়ে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ফুপা ফোন করে জানালো ও বাড়ি ফেরেনি। ফোনটাও বারবার বন্ধ বলছে। ওর সব বান্ধবীদের বাড়ি চষে ফেলেছি, কোথাও নেই ও, কোথাও নেই। বলতে বলতে শুভ্রের বলিষ্ঠ কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। এক চরম অসহায়ত্ব আর দুর্বলতা ওকে গ্রাস করতে চাইল। ঈশান সব শুনে যেন আকাশ থেকে পড়ল। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বুঝতে আর ওর বাকি রইল না। শুভ্রের এই ভেঙে পড়া অবস্থা দেখে ঈশান নিজের ভয় ঝেড়ে ফেলে চোখ মুখ শক্ত করে বলল, বস, আপনি একদম টেনশন করবেন না, আমি এখনই সব কিছু হ্যান্ডেল করছি, আপনি শুধু নিজেকে শক্ত রাখুন। বলেই ঈশান আর এক মুহূর্ত দেরি করল না। বাইকের স্টার্ট দিয়ে এক বিকট গর্জন তুলে সে ঝড়ের গতিতে দৃষ্টির আড়ালে চলে গেল। রাতের সেই নির্জন রাস্তায় দাঁড়িয়ে শুভ্র যেন এক হিংস্র পশুর মতো গর্জে উঠল। তার চিৎকারে চারপাশের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যদি হৃদিকে কোনো কুত্তার বাচ্চা তুলে নিয়ে থাকে তবে তার রক্ত দিয়ে আমি গোসল করব। হৃদির যদি কিছু হয় তবে খোদার কসম সবাইকে ধ্বংস করে দেব, কাউকে ছাড়ব না আমি। ইতিমধ্যেই পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে শুভ্র তার সমস্ত শক্তি মাঠে নামিয়ে দিয়েছে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে শহরের প্রতিটি ইঞ্চি। হঠাৎ পুলিশের সাইবার ইউনিট থেকে খবর এলো হৃদির ফোনের শেষ লোকেশন ট্র্যাক করা গেছে। ফোনটা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে যেখানে অন ছিল সেই জায়গাটা চিহ্নিত হতেই শুভ্র উন্মুখ হয়ে সেখানে ছুটল। পাগলের মতো গাড়ি চালিয়ে শুভ্র সেই নির্জন রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। ধকধক করতে থাকা বুক নিয়ে সে রাস্তার এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ রাস্তার একদম কিনারায় ঘাসের ওপর চকচকে একটা জিনিসের দিকে ওর নজর গেল। শুভ্র দৌড়ে গিয়ে ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনটা ফেটে গেছে, কিন্তু ওটা চিনতে এক মুহূর্ত দেরি হলো না। ওর এটা হৃদিরই ফোন। হৃদির ফোনটা এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে শুভ্রর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ও নিশ্চিত হয়ে গেল যে ওর মনমোহিনীকে কেউ জোর জবরদস্তি করে তুলে নিয়ে গেছে। কিন্তু কে? শুভ্রের জানামতে হৃদির তো কারোর সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়, তবে কেন ওকে লক্ষ্য করা হলো? শুভ্রের মাথায় তখন রাগের চেয়ে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু পরক্ষণেই সেই বিভ্রান্তি ছাপিয়ে এক ভয়াবহ আক্রোশ ওর রক্তে মিশে গেল। শুভ্র দুহাতে ফোনটা শক্ত করে চেপে ধরে বনের বাঘের মতো গর্জে উঠল, যেই হোক সে, যেই হাত দিয়ে আমার মনমোহিনীকে ধরার দুঃসাহস করেছে সেই হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলব। যেই চোখ দিয়ে আমার মনমোহিনীকে নোংরাভাবে দেখছে সেই চোখ আমি টেনে উপড়ে ফেলব। আই উইল নট স্পেয়ার এনিওয়্যার, আই উইল বার্ন দিস হোল ওয়ার্ল্ড টু ফাইন্ড হার। এদিকে নির্বাণ মুহূর্তের মধ্যে হৃদির রক্তাক্ত আর নিথর দেহটা নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে এক বুক ফাটানো আর্তনাদ করে উঠল।
তার চোখের জল তখন হৃদির ফ্যাকাশে গাল ভিজিয়ে দিচ্ছে। ও নো নো নো, আহ, এই মায়াবী ওঠ, কথা বল আমার সাথে। ও আল্লাহ, আমি এটা কি করলাম যাকে দেখার জন্য দীর্ঘ 3টি বছর ধরে আমার এই চোখ দুটি তৃষ্ণার্ত হয়ে আছে, যাকে পাওয়ার জন্য আমি দিন রাত প্রহর গুনে গুনে অপেক্ষা করছি। আজ তাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম। ও আল্লাহ, এই দিন দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? নির্বাণ উন্মাদ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে হৃদির মুখ থেকে রক্তমাখা চুলগুলো সরাচ্ছে আর অসংলগ্নভাবে বকে যাচ্ছে, এই এই মায়াবী, ওঠ না। আমি জানতাম না এটা তুই। আমি তো তোকে শত্রু মনে করেছিলাম। যদি একবার জানতাম তুই আমার মায়াবী, তবে কি তোকে আঘাত করার দুঃসাহস করতাম? লক্ষ্মীটি, কষ্ট পাস না, চোখ খোল, দেখ আমি কেমন পাগলামি করছি। দেখ আমার চোখ দুটো কতটা তৃষ্ণার্ত তোকে দেখার জন্য। চোখ খোল না মায়াবী, আর কোনোদিন আঘাত করব না তোকে, একটাবার শুধু চোখ খোল। আমি এমনিতেই 3 বছর ধরে তোর জন্য পাগল হয়ে আছি। এই পাগলটাকে আর পাগল বানাস না প্লিজ মায়াবী, শুধু একবার চোখ খোল। নির্বাণের সেই হাহাকার পুরো ফ্যাক্টরির দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তার সাদা শার্ট এখন হৃদির রক্তে মাখামাখি। হঠাৎ ঘরের কোনায় থাকা পুরনো টেলিভিশনটায় ব্রেকিং নিউজ বেজে উঠল। সাইফান শুভ্র চৌধুরী সেই ভয়ঙ্কর ঘোষণা আর হৃদির ছবি স্ক্রিনে ভেসে উঠল। কিন্তু নির্বাণের সেদিকে কোনো খেয়াল নেই। সে তখন হৃদির নিথর হাতের ওপর মাথা রেখে ডুকরে কাঁদছে আর বলছে, আই উইল নট লেট ইউ গো মায়াবী, প্লিজ ওয়েক আপ মায়াবী, আই অ্যাম নট এনিথিং উইদাউট ইউ। নেহা দাঁড়িয়ে থাকা গার্ডরা যেন পাথর হয়ে গেছে। নির্বাণের এই আকস্মিক পাগলামি আর হাহাকারের কোনো মাথামুন্ডু তারা খুঁজে পাচ্ছে না। নেহা বিভ্রান্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নির্বাণ হিংস্র পশুর মতো গর্জে উঠল। গার্ডদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকে চিৎকার করে বলল, এই খানকির পোলারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস কি? তাড়াতাড়ি গাড়ি বের কর, মায়াবীকে হাসপাতালে নিতে হবে। দেখছিস না ওর কত কষ্ট হচ্ছে, কত রক্ত বের হচ্ছে ওর শরীর থেকে। ঠিক তখনই একজন গার্ড হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে কাঁপা কাঁপা গলায় বলল, বস, মেয়েটাকে হসপিটালে নিলে আপনি বড় বিপদে পড়বেন। সব নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই মেয়েটার ছবি দেখাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী সব রাস্তায় নেমেছে ওকে খুঁজতে। এয়ারপোর্ট, স্টেশন, বাস স্ট্যান্ড সব সিল করে দেয়া হয়েছে। এমনকি শহরের প্রতিটি হসপিটালও ঘেরাও করা হয়েছে। আর এই সব কিছু করেছে সাইফান শুভ্র চৌধুরী। বস, ও পুরো পাগল হয়ে গেছে এই মেয়েটার জন্য। বস, আমার কথা শোনেন, মেয়েটার লাশ এখানে ফেলে রেখে আমরা এখনই অন্য কোথাও পালিয়ে যাই। গার্ডের মুখ থেকে লাশ শব্দটা শোনা মাত্রই নির্বাণের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে ক্ষিপ্ত গতিতে পাশে থাকা এক গার্ডের কোমর থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। কোনো কিছু চিন্তা না করেই সে গার্ডের বুক লক্ষ্য করে ঠাস ঠাস করে দুবার ট্রিগার চেপে দিল। মুহূর্তে গার্ডটা নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের বাতাস বারুদের গন্ধে ভারী হয়ে উঠল। নির্বাণ তখন হৃদির রক্তাক্ত দেহটা এক হাতে জড়িয়ে অন্য হাতে রিভলভার উঁচিয়ে চিৎকার করে বলল, কে কি করবে তাতে আমার কিছু যায় আসে না। আমি কাউকেই ভয় পাই না। আমার মায়াবীকে বাঁচাতে হলে যা করতে হয় আমি তাই করব। আর ওই সাইফান শুভ্র চৌধুরী, ওকে তো আমি দেখে ছাড়ব। সাধারণ একটা ব্যবসায়ী হয়ে এত পাওয়ার দেখায় কিভাবে, সেটা আমিও একবার দেখতে চাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান, মাই মায়াবী মাস্ট লিভ। শহরের ব্যস্ত রাস্তার আড়ালে হাজারো তথ্যের আদান প্রদান চলে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কম্পিউটারের গোপন বার্তা পর্যন্ত। কিন্তু এই যান্ত্রিক শহরের বুকে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য, যার হদিশ কেবল সেই রহস্যের স্রষ্টাই জানে। শহরের ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল ও ভয়ঙ্কর ঘন জঙ্গল, যা সাধারণ মানুষের কাছে আতঙ্কের অপর নাম। কেউ কল্পনা করতে পারে না যে এই অভেদ্য অরণ্যের গভীরেও মানুষের অস্তিত্ব থাকতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সেই জঙ্গলের মাটির নিচে অবস্থিত এক বিশাল বাড়ি,
শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন গোপন আস্থানা থাকা সম্ভব যে অনেকের কাছে অজানা। এই মাটির নিচে বাড়িটি হলো নির্ভানের গোপন ডেরা। অনেক বছর আগে এটি তৈরি করা হয়েছিল। যখন নির্ভান বাংলাদেশে থাকত তখন সে এখানে মানুষ এনে নৃশংসভাবে খুন করত। সে অগণিত খুনের দায়ে তাকে একসময় দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল, কিন্তু তার এই আস্তানার হদিশ কেউ কখনো পায়নি। নির্ভান নিজেও কখনো ভাবেনি যে তাকে আবারও কোনো একদিন এই বাড়িতে ফিরে আসতে হবে। বাড়ির একটি রুমের বেডে নিথর হয়ে শুয়ে আছে হৃদি। তার পেটে আর মাথায় এখন সাদা ব্যান্ডেজ। নির্ভানের নির্দেশে আর প্রাণের ভয়ে শহরের সবচেয়ে দক্ষ ডাক্তার এখানে এসে হৃদির চিকিৎসা করেছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে হৃদি এখন বিপদমুক্ত এবং সুস্থ। এখন কেবল সময়ের অপেক্ষা, কখন তার জ্ঞান ফিরবে আর সে চোখ মেলে তাকাবে। ভোরের আলো ফোটার ঠিক কয়েক মিনিট আগে হৃদির দু চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। চোখ খুলেই সে চারপাশটা দেখার চেষ্টা করল, কিন্তু নিস্তব্ধতা তাকে গ্রাস করে ফেলল। চারদিকটা এতটাই নিঝুম যে ওর মনে হচ্ছে ও কোনো কবরে শুয়ে আছে। রুমটার গঠন আর আসবাবপত্র দেখে মনে হচ্ছে সে কত বছর আগের কোনো এক পরিত্যক্ত পুরনো বাড়িতে এসে পড়েছে। হঠাৎ করে এর মাথার ভেতরটা প্রচণ্ড যন্ত্রণায় টান টান করে উঠল, আর সেই সাথে পেটের ক্ষতটাও যেন জ্বলে উঠল। নিজের শরীরের দিকে তাকিয়ে কালকের সেই বীভৎস ঘটনার কথা ওর মনে পড়ে গেল। মুহূর্তেই হৃদি অস্থির হয়ে উঠল। বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু কাঁপছে। ও তো কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন ওকে এভাবে মারার চেষ্টা করা হলো? ঠিক সেই সময় একটা বিকট ক্যাঁচ শব্দে রুমের ভারী দরজাটা খুলে গেল। হৃদি ভয়ে কুঁকড়ে গিয়ে দরজার দিকে তাকাতেই থমকে গেল। নির্ভান ধীর পায়ে ভেতরে ঢুকল। হৃদির জ্ঞান ফিরেছে দেখে নির্ভানের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হৃদির পাশের একটা চেয়ার টেনে বসল এবং এক দৃষ্টিতে ওর দিকে তাকে নরম গলায় বলল, গুড মর্নিং মায়াবী, ঘুম কেমন হলো? শরীর কি এখন খুব বেশি খারাপ লাগছে? হৃদি বিস্ময় আর আতঙ্ক মেশানো চোখে নির্ভানের দিকে তাকিয়ে রইল। কে এই লোকটা, আর সে তাকে মায়াবী বলে এত আপন করে সম্বোধন করছেই বা কেন? হৃদির অবাক চাহনি দেখে নির্ভান আবারও শান্ত গলায় বলল, চিনতে পারছো না আমাকে? অবশ্য চেনার কথাও না, পরিচয় পরে হবে, আগে তোমার কিছু খাওয়া প্রয়োজন। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে তোমার। হৃদি আর চুপ থাকতে পারল না। সে নির্ভানের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করল, কে আপনি? আর আমি বা এখানে কোথায়? নির্ভান এক পলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হাসল। সেই হাসিতে যেন এক রহস্যময় তৃপ্তি খেলা করছে। সে নিচু গলায় বলল, ছিলে আমার শত্রু, হয়ে গেল মিত্র। মায়াবী, তুমি কি জানো তুমি আমার কত প্রিয়? নির্ভানের এমন অদ্ভুত আর অধিকার খাটিয়ে কথা বলা হৃদির একদমই পছন্দ হচ্ছে না। ওর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে সাহস সঞ্চার করে বলল, দেখুন, আপনি যেই হন না কেন আমার তা জানার প্রয়োজন নেই। আমাকে দয়া করে বাড়ি যেতে দিন, আমি এখনই বাড়ি যাব। বলেই হৃদি যন্ত্রণা কাতর শরীর নিয়ে বেড থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু নির্ভান তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে ওকে থামিয়ে দিল। ওর চোখে তখন এক অদ্ভুত জেদ। সে গম্ভীর গলায় বলল, সাবধান, বাড়ি তুমি যাবে ঠিকই, কিন্তু তার আগে তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে। এই অবস্থায় এক পাও নড়বে না। ঠিক সেই মুহূর্তে রুমে একজন নার্স প্রবেশ করলো। তার হাতে সতেজ কিছু ফুল আর কিছু পথ্য জাতীয় খাবার। নির্ভান নার্সের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে হুকুমে সুরে বলল, পা থেকে মাথা পর্যন্ত খেয়াল রাখবে। যদি সামান্যতম অবহেলার কারণে ওর কোনো কষ্ট হয় তবে জেনে রেখো, তোমাকে জ্যান্ত টেনে নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসব। আমি একটু পরেই এসে ওকে দেখে যাব। বলে নির্ভান পরম মমতায় হৃদির গায়ের ওপর সাদা ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। ওর কপালে আলতো করে হাত রেখে ফিস করে বলল, বাই মায়াবী, রেস্ট করো, পরে দেখা হবে। নির্ভান রুম থেকে বেরিয়ে ধীর পায়ে
করিডোর ধরে অন্য একটি রুমে ঢুকলো। সেখানে ঢুকতে দেখলো তার আদরের বোন নেহা অস্থির হয়ে এদিক সেদিক পায়চারি করছে। নেহার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। নির্বাণ বোনের অবস্থা দেখে শান্ত গলায় বলল, কি হয়েছে, এমন করছিস কেন? কোনো ব্যাপারে কি খুব বেশি আপসেট তুই? নির্বাণের শান্ত কিন্তু পাথরের মতো শক্ত চেহারাটা দেখে নেহা ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। সে মরিয়া হয়ে নির্বাণের দিকে এক পায়ে গিয়ে সে ভাঙা গলায় বলল, ভাইয়া তুমি আসলে করতে কি চাইছো বলো তো? তুমি রিদিকে মারতে চাইলে আবার তাকে বাঁচানোর জন্য তোমার এই রহস্যময় পাতালপুরিতে এনে চিকিৎসা করাচ্ছ। তাহলে আমাদের প্ল্যানের ফায়দাটা কি হলো? আমি শুভ্রকে পাবো কিভাবে? ভাইয়া আমি সত্যি শুভ্রকে ভালোবাসি। আই রিয়েলি লাভ হিম। কথাগুলো বলতে বলতে নেহা যেন নিজের সর্বশক্তি হারিয়ে ফেলল। নির্বাণ ওর এই অবস্থা দেখে একটু বিচলিত হলো না। সে খুব ধীর পায়ে এগিয়ে এসে নেহার মাথায় হাত রাখল। ওর ঠোঁটে একটা বিষাক্ত কিন্তু আশ্বস্ত করার মতো হাসি। সে নিচু স্বরে বলল, তোর ভাই যেহেতু তোকে কথা দিয়েছে শুভ্র তোর হবে, তবে শুভ্র তোরই হবে, ডোন্ট ওয়ারি বোন। নেহার অবাক চোখে নির্বাণের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া কিভাবে? তুমি তো রিদিকে বাঁচিয়ে ফেললে। রিদি বেঁচে থাকতে আমি কোনোভাবেই শুভ্রকে পাবো না। নির্বাণ এবার নেহার চোখের দিকে সরাসরি তাকালো। ওর গলার স্বর হঠাৎ করেই একদম নির্লিপ্ত আর বরফ শীতল হয়ে গেল। সে সোজাসুজি বলল, রিদিকে আমি বিয়ে করব। কথাটা নেহার কানে যেন বজ্রপাতের মতো লাগলো। সে চমকে গিয়ে নিজের ভুরু কুঁচকে চিৎকার করে উঠল, হোয়াট? নির্বাণ ছোট করে উত্তর দিল, যেন খুব সাধারণ কোনো কথা বলছে। তুমি রিদিকে বিয়ে করবে মানে? তুমি কি পাগল হয়ে যাচ্ছ ভাইয়া? নেহার বিস্ময়ের সীমা নেই। সে নিজের কানে যেন বিশ্বাস করতে পারছে না। নির্বাণের চোয়াল শক্ত হয়ে উঠল। সে গম্ভীর আর দৃঢ় গলায় বলল, পাগল কিনা জানি না, তবে রিদিকে আমি বিয়ে করব, আগেও একটু সুস্থ হোক। নেহার রাগে আর অপমানে ফেটে পড়তে চাইল, আরও কিছু বলতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় শব্দ হলো। একজন গার্ড হাতে একটা কালো পার্সেলের মতো প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। নির্বাণের সামনে আসতেই সে মাথা নিচু করে কাচুমাচু হয়ে প্যাকেটটা বাড়িয়ে ধরল। বস, কাজ রেডি, এখন কি এটা পৌঁছে দেব? নির্বাণের চোখের মণি দুটো হঠাৎ চিকচিক করে উঠল। সে রহস্যময়ভাবে একটু হাসলো, প্যাকেটের ওপর আলতো করে হাত রাখলো, তারপর খুব নিচু স্বরে বলল, 1 মিনিট। বলে নির্বাণ নেহার দিকে তাকিয়ে সরাসরি হুকুমের সুরে বলল, নেহা, এক টুকরো কাগজে সুন্দর করে লিখত, সারপ্রাইজ, সাইফান শুভ্র চৌধুরী। নেহা অবাক হয়ে কিছু একটা বলতে চাইলে কিন্তু তাকে মুখ খোলার সুযোগই দিল না নির্বাণ। ঠোঁটে আঙ্গুল চেপে ইশারা করে থামিয়ে দিল, হুশ, আগে লেখ, তারপর নিজেই দেখতে পাবি কি হতে যাচ্ছে। নেহা আর কথা না বাড়িয়ে ধুলোবালি জমা পুরনো টেবিলটা থেকে এক টুকরো সাদা কাগজ বের করে নিল। কলম দিয়ে খুব যত্ন করে গুছিয়ে লিখল, সারপ্রাইজ, সাইফান শুভ্র চৌধুরী। সেই কাগজের টুকরোটা হাতে নিয়ে নির্বাণ এবার ধীরে ধীরে পার্সেলটা খুলল। ভেতরে তাকাতেই নেহার চোখ দুটো যেন কপালে উঠল। অবিশ্বাস্যে সে থমকে গেল। এটা তো রিদির পরনের সে নীল শাড়িটা, আর এই শাড়িটা তো হুবাহু সে একই রকম যেটা শুভ্রর কাছ থেকে সে একবার নিয়েছিল। একই রকম শাড়ি দেখে নেহার ভুরু কুঁচকে গেল। সে সেভাবে খেয়াল করেনি আগে, কিন্তু এখন চোখের সামনে রক্তমাখা শাড়িটা দেখে সে যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। নির্বাণ সেই রক্তাক্ত শাড়িটার ওপর নেহার লেখা চিরকুটটা রাখল। তারপর একটা শয়তানি হাসি দিয়ে অদ্ভুত এক তৃপ্তি নিয়ে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ, সাইফান শুভ্র চৌধুরী। শহরের আনাচে কানাচে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি প্রান্তে হন্য হয়ে রিদিকে খুঁজে বেড়াচ্ছে শুভ্র, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। রিদির অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। শুভ্র জানবে কি করে যে তার মনমোহনী এখন এই মাটির নিচে বন্দী? রিদিকে হারিয়ে শুভ্র এখন প্রায় উন্মাদ। পরিপাটি সে শুভ্রের বদলে এখন তার চুলগুলো এলোমেলো, দু চোখ রক্ত জবার মতো লাল হয়ে আছে। চেহারা একটা শুকনো ভাব, গত রাত থেকে একটা দানা খাবারও পেটে পড়েনি তার।
ফোনে অনবরত কল দিয়েই যাচ্ছেন ইকবাল এহসান আর সোহান চৌধুরী। বাবা আর ফুপার যেন ছেলের চিন্তায় পাগল হয়ে গেছেন, কিন্তু তারা কি জানে তাদের চেয়েও কয়েক গুণ বেশি পাগল হয়ে আছে শুভ্র নিজে। ভেতর থেকে সে যে কতটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা কেবল সেই জানে। শুভ্রের বিশাল কন্ট্রোল রুমে সারি সারি 200টি কম্পিউটারের সামনে বসে আছে 200 দক্ষ মানুষ। তাদের সবার লক্ষ্য একটাই, যে কোনো সূত্র বা লোকেশন খুঁজে বের করা। দেশের প্রতিটি তথ্য তারা যাচাই করছে। তাদের পাশেই শুভ্র অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎ শারীরিক তীব্র দুর্বলতায় মাথাটা চক্কর দিয়ে উঠল শুভ্রের। কিছুটা দূরে একটা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কাজ তদারকি করছিল ঈশান। হঠাৎ শুভ্রকে হেলে পড়তে দেখে সে দৌড়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। উৎকণ্ঠা নিয়ে বলল, বস আপনি ঠিক আছেন তো? আপনার শরীরটা অনেক দুর্বল লাগছে বস, আপনি দয়া করে কিছু খেয়ে নিন। শুভ্র টলমল পায়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকালো। তার গলায় একরাশ হাহাকার। সে ধরা গলায় বলল, না ঈশান, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। আমার রিদিকে খুঁজতে হবে, যে কোনো মূল্যে হোক ওকে বের করে আনতে হবে। ঈশান বসের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছিল না। সে মিনতি করে বলল, কিন্তু বস আপনার শরীর একদম ভেঙে পড়ছে, আপনাকে আগে শক্ত থাকতে হবে। আপনি সুস্থ থাকলে তবেই তো লড়তে পারবেন। শুভ্র ক্লান্তিতে ঈশানের কাঁধে হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে তাকিয়ে বলল, পেটের খিদের জ্বালা থেকে আমার মনের জ্বালাটা অনেক বেশি রে ঈশান। আমি শুভ্র যে আসলে কেমন আছি তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ঈশান কোনো উত্তর দিল না, চুপ হয়ে রইল। শুভ্রের ব্যক্তিগত জীবনের সবটুকু তার জানা নেই, তবে সে এটুকু খুব ভালো করে টের পেত যে বসের মনে একটা নারীর জন্য বিশাল এক জায়গা ছিল, আর সেই নারীটি যে হৃদি তা এখন শুভ্রের এই করুণ দশা দেখলে পরিষ্কার বোঝা যায়। রাত তখন আনুমানিক 10টা। শুভ্র কন্ট্রোল রুমে বাঘের মতো পায়চারি করছে আর তার লোকজনকে সমান তালে তাকাতে দিচ্ছে, কিন্তু ফলাফল সেই শূন্য। শহরের আনাচে কানাচে হৃদি নামক মানুষটা বাদে সবাইকে পাওয়া যাচ্ছে, শুধু হৃদিরই কোনো হদিশ নেই। শুভ্র নিজের ভেতরে এক চরম অস্থিরতা অনুভব করছে। সে বুঝতে পারছে এবার তাকে তার সেই ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, না হলে সে তার মনোমোহিনীকে চিরতরে হারিয়ে ফেলবে। এমন সময় হঠাৎ সেই রুমের কলিং বেলটা বেজে উঠল। ঈশান দরজার কাছে এসে দরজাটা খুলতে নিচে রাখা একটা পার্সেল দেখতে পেল। ঈশান ভুরু কুঁচকে আশেপাশে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই। এত রাতে এই পার্সেল কে দিয়ে গেল? ঈশান পার্সেলটা হাতে নিয়ে সরাসরি শুভ্রের সামনে এসে দাঁড়ালো। প্যাকেটটা চোখের সামনে ধরে বলল, বস এই পার্সেলটা দরজায় পেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, মনে হয় দিয়ে চলে গেছে। শুভ্র শূন্য চোখে পার্সেলটার দিকে তাকালো। এত রাতে কে পার্সেল দিয়ে গেল? সে তো কিছু অর্ডার করেনি। শুভ্র কোনো কথা না বলে পার্সেলটা নিয়ে কন্ট্রোল রুমের থেকে বের হলো। একদম শহরের রাস্তার সামনে এসে দাঁড়ালো সে, পিছন পিছন ঈশান। শুভ্র আশেপাশে তীক্ষ্ণ নজরে তাকালো। শুধু 2-1টা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না। শুভ্র ভাবলো হয়তো কেউ ভুল করে তার ঠিকানায় পার্সেল দিয়ে চলে গেছে। বিরক্তিতে শুভ্র যখন রাস্তার পাশে পার্সেলটা ছুঁড়ে ফেলে দিতে চাইল, ঠিক তখনই ঈশান তাকে থামিয়ে দিয়ে বলল, বস একটু খুলে দেখেন না কি আছে। কেউ ভুল করে রেখে গেলে তো অবশ্যই বলে যায়, কিন্তু এই ডেলিভারি বয় তো টু শব্দটা করলো না। আমি শিওর বস এতে কিছু একটা আছে। শুভ্রের হাতটা মাঝপথেই থমকে গেল। ঈশানের কথা শুনে সে পার্সেলটার দিকে তাকালো। একটা অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধক করে উঠল। শুভ্র কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুলল, আর খুলতেই তার চোখ কপালে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ঈশানেরও চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বস এইটা তো হৃদির শাড়ি, কাল তো এই শাড়ি পরেই সে ছিল। শুভ্র তড়িঘড়ি করে প্যাকেট থেকে শাড়িটা বের করে আনলো, আর ঠিক সেই মুহূর্তে শাড়ির ভাঁজ থেকে সাদা কাগজের সেই চিরকুটটা নিচে পড়ে গেল। শুভ্র সেদিকে তাকানোর সময় পেল না। তার পুরো মনোযোগ তখন হাতের সেই কাপড়টার ওপর।
সে শাড়িটা মেলে ধরতেই দেখল পুরো বাড়ির শাড়িটা রক্তে ভিজে জবুথবু হয়ে আছে। কালচে রক্তের দাগগুলো দেখে শুভ্রর বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাস্তার ধুলোবালির মধ্যেই শাড়িটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে আর্তনাদ ভরা ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ঈশান, এ তো আমার মনমোহিনীর শাড়ি। ওর শাড়িতে এত রক্ত কেন? আমার মনমোহিনীর কি হয়েছে? ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। তার বুকটা ভয়ের চোটে থরথর করে কাঁপছে। হৃদির পরনের শাড়িতে এমন টাটকা রক্ত কেউ জেনে বুঝেই এই কাজটা করেছে। সরাসরি শুভ্রর কলিজায় কামড় বসিয়েছে। হঠাৎ শুভ্র আকাশ ফাটা এক আর্তনাদ করে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, প্লিজ, আমার মনমোহিনীকে কেউ কষ্ট দিস না। আমি ওর কষ্ট সইতে পারবো না। কার শত্রুতা আমার মনমোহিনীর সাথে? যা করার আমার সাথে কর, সব শাস্তি আমাকে দে। আল্লাহর দোহাই লাগে, আমার মনমোহিনীকে একটুও যন্ত্রণায় ফেলিস না। আমার এই বুক, আমার এই আত্মা ছিঁড়ে যাচ্ছে রে, আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। ঈশান শুভ্রকে সামলাতে ওর দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বস, আপনি শান্ত হন। হৃদির কিছু হয়নি, ও ঠিক আছে। কেউ কেবল আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এই নোংরা খেলা খেলছে। কথাটা বলতে বলতে ঈশানের চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা সেই চিরকুটটার দিকে। ঈশান সেটা তুলে ধরতেই তার শরীরে রক্ত হিম হয়ে গেল। সেখানে স্পষ্ট করে লেখা, সারপ্রাইজ, সাইফান শুভ্র চৌধুরী। ঈশান চিরকুটটা শুভ্রের চোখের সামনে ধরল। বস, এই দেখুন। শুভ্র তার আর্তনাদ থামিয়ে ছোঁ মেরে চিরকুটটা হাতে নিল। ওই কয়েকটা শব্দ দেখা মাত্রই শুভ্রর পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে হাতের মুঠোয় কাগজটা এমনভাবে পিষল যেন এটা তার শত্রুর গলা। এখন সে নিশ্চিত কেউ অন্তত ঠান্ডা মাথায় তার সাথে এই যুদ্ধ শুরু করেছে। শুভ্রের চোখ দুটো হঠাৎ টকটকে লাল হয়ে উঠল। মনে হলো সেখান থেকে বিষাক্ত আগুনের লাভা ঝরছে। সে দাঁত কিরমির করে নরকের শয়তানের মতো গম্ভীর আর কলিজা কাঁপানো গলায় বলল, আমার সাথে লড়তে চাস তো? ঠিক আছে, এখন তুই দেখবি এই সাইফান শুভ্র চৌধুরী আসলে কার নাম। আমার মনমোহিনী, আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে ওর কিছু হতে দেব না আমি। আর যদি ওর গায়ের একটা পশমেরও আঘাত লেগে থাকে, তবে শপথ করছি শহর আমি জ্যান্ত মানুষের চিতার আগুনে জ্বালিয়ে খাক খাক করে দেব, সব ধ্বংস করে দেব আমি। তুই যে গর্তে লুকিয়ে থাকিস না কেন, আজরাইল হয়ে তোর শিউরে আমি ঠিকই পৌঁছাবো। জাস্ট ওয়েট কর। তুই কল্পনা করতে পারবি না, সাইফান শুভ্র চৌধুরী যখন জানোয়ার হয় তখন মৃত্যুও তার সামনে এসে ক্ষমা চায়। কেটে গেছে দীর্ঘ 20 দিন। এই 20 দিনে হৃদি অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এখন সে নিজের পায়ে হাঁটাহাঁটি করতে পারে। কিন্তু সুস্থ হওয়ার সাথে সাথে হৃদির পাগলামি যেন কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিটা মুহূর্ত সে চিৎকার করে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু নির্বাণ অত্যন্ত কঠোরভাবে তার সব পাগলামি নিয়ন্ত্রণ করছে। দিনের অধিকাংশ সময় তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়, যেখানে বাইরের আলো বাতাস ঢোকার উপায় নেই। তবে এই 20 দিনের সবথেকে অবাক করার বিষয় হলো শুভ্রের নীরবতা। যে শুভ্র প্রথম 2 দিন পুরো পৃথিবী তন্ন তন্ন করে হৃদিকে খুঁজেছে, সে হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেল। নির্বাণ তার গোপন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছে শুভ্র এখন হৃদির শোক ভুলে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাণের অবাক হওয়ার সীমা নেই যে ছেলেটা হৃদির জন্য পুরো শহর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। পরক্ষণে নির্বাণের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, শুভ্র চৌধুরী কি তবে ভয় পেয়ে পিছিয়ে গেল, নাকি মায়াবীর মায়া এত তাড়াতাড়ি কাটিয়ে ফেলল? রাত তখন বাজে 10টা। নির্বাণ তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বার ডায়াল করে গম্ভীর গলায় বলল, এখন আসল খেলার সময় হয়েছে। আজ যেভাবেই হোক শুভ্রকে আমার পায়ের কাছে চাই, কোনো ভুল যেন না হয়।
ওপাশ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী এক যান্ত্রিক কণ্ঠ ভেসে আসলো, ওকে বস, কাজ হয়ে যাবে। কলটা কেটে দিতেই নির্বাণের অন্ধকার ঘরে তার শয়তানি হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো। সে জানালার কাছের ওপারে অন্ধকারের দিকে তাকে বিড়বিড় করে বলল, সাইফান শুভ্র চৌধুরী, আমার এই নরকপুরীতে তোমাকে অগ্রিম স্বাগতম। দেখা যাক তোমার ব্যবসার নেশা বড় নাকি তোমার ভালোবাসা। শুভ্র অফিস থেকে একাই গাড়ি চালিয়ে ফিরছিল। ইকবাল এহসান, রাবে এহসান আর ইমনকে সে তাদের বাড়িতেই থাকতে বলেছে। তাদের চোখে মুখে যে হারানো আতঙ্ক ছিল, শুভ্র তার নিজের এক কথাতেই শান্ত করে দিয়েছে। হৃদিকে সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবে। এটা শুধু কথা নয়, এটা সাইফান শুভ্র চৌধুরীর দেয়া জবান। তবে শুভ্রের শান্ত মাথার ভেতরে আসলে কী ধরনের ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে তা দুনিয়ার অন্য কোনো প্রাণের পক্ষে বোঝা অসম্ভব। শহরের কোলাহল পেরিয়ে মাঝ রাস্তার এক জনমানবহীন নিঝুম অন্ধকারে আসতে হঠাৎ একটা কর্কশ শব্দ এলো। ফুস করে চাকা ফেটে শুভ্রের গাড়িটা একদিকে হেলে পড়ল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত মুখে গাড়ি থেকে নামল। চাকাটা পরীক্ষা করতে গিয়ে যখন দেখল সেটা পুরোপুরি পাংচার হয়ে গেছে, তখন সে রাগে একটা লাথি মেরে গালি দিয়ে উঠল, ধুর ছাই। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ফুরিয়ে কেউ একজন তড়িৎ গতিতে এসে পেছন থেকে শুভ্রের নাকে মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই একদল লোক এসে তাকে কালো মুখোশ পরিয়ে পাঁজাকোলা করে একটা কালো কাঁচের গাড়িতে তুলে নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো সময়টাতে শুভ্র টু শব্দটিও করল না। কোনো হাত পা ছোড়াছুরি বা বাঁচার জন্য আর্তচিৎকার নেই। সে যেন একদম মূর্তির মতো পাথরে শান্ত হয়ে রইল। কিডন্যাপাররা গার্ডরা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। তারা বেশ অবাক। অন্য সময় যাদের তারা ভুলে তুলে আনে তারা ভয়ে চিৎকার করে কিংবা বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা একদম হিমশীতল। শুভ্রের এই অস্বাভাবিক নীরবতা গার্ডদের কলিজায় এক অজানা ত্রাস ধরিয়ে দিল। তারা বিভিন্ন গল্পে পড়েছে, বাঘ যখন তার শিকারকে আক্রমণ করার জন্য ওত পাতে, তখন সে ঠিক এভাবেই নিসার আর শান্ত থাকে। শুভ্র কি তবে তাদের শিকার, নাকি শুভ্রই তাদের কোনো মরণ ফাঁদে নিয়ে যাচ্ছে? পরক্ষণে তারা নিজেদের ঝেড়ে ফেলল। বসের হুকুম পালন করাটাই তাদের কাজ, এর বেশি ভাবার দরকার নেই। পায়ের ওপর পা তুলে আয়েশ করে একটা বড় কামরায় বসে আছে নির্বাণ। তার আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া কুণ্ডলি পাখি উপরে উঠছে। পুরো ঘরে এক ধরনের অশুভ নিস্তব্ধতা। ঠিক তখনই ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলো একজন গার্ড। সে মাথা নিচু করে জানালো, বস, কাজ হয়ে গেছে। ওকে হাত পা বেঁধে একদম কবজা এনে ওই পাশের ঘরে বসিয়ে রেখেছি। নির্বাণ কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় গার্ডকে বেরিয়ে যেতে বলল। গার্ডরা চলে যেতেই নির্বাণের গলা থেকে এক পৈশাচিক হাসির শব্দ বের হয়ে এলো। সেজন্য নিজের জয়ে নিজেই উন্মত্ত হয়ে গেছে। হাসতে হাসতে সে বিড়বিড় করলো, অবশেষে তুমি আমার জালে ধরা দিলে শুভ্র চৌধুরী। খানিকক্ষণ পর নির্বাণ ধীর পায়ে সে অন্ধকার ঘরটির দিকে এগিয়ে গেল যেখানে শুভ্রকে রাখা হয়েছে। ঘরের মৃদু একটা নীলচে আলো জ্বলছে, যার ঝাপসা আভায় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শুভ্রকে দেখা যাচ্ছে। শুভ্রের মুখটা তখনও কালো মুখোশে ঢাকা, মাথাটা সামান্য নিচু হয়ে আছে। নির্বাণ খুব মন্থর গতিতে হাঁটতে হাঁটতে সোজা শুভ্রের সামনে একটা চেয়ারে বসল। আজই প্রথম নির্বাণ আর সাইফান শুভ্র চৌধুরী একে অপরের মুখোমুখি। নির্বাণের ঠোঁটে এক বিজয়ী শয়তানের হাসি। সে তার সিগারেটের শেষ টানটা দিয়ে ধোঁয়াটুকু শুভ্রের মুখোশ লক্ষ্য করে সজোরে ছাড়ল। অন্ধকার এই ঘরের নিঃশ্বাস নেওয়ার শব্দের চেয়েও এখন নির্বাণের তীব্র হাসির শব্দটাই বেশি স্পষ্ট হয়ে উঠছে। নির্বাণ ধোঁয়া ছেড়ে শুভ্রের কালো মুখোশ পরা নিথর মুখের দিকে তাকিয়ে উপহাসে সুরে বলল, স্বাগতম মিস্টার সাইফান চৌধুরী। শুভ্রের গলা থেকে কোনো কম্পন বের হলো না। খুব শান্ত আর নিরেট গলায় সে উত্তর দিল, ধন্যবাদ।
মুহূর্তে নির্বাণের ঠোঁট থেকে বিজয়ের হাসিটা নিভে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল, একটা মানুষ অপহৃত হয়ে হাত পা বাঁধা অবস্থায় এত স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে। নির্বাণ চেয়ারে আরও একটু ঝুঁকে বসে ক্রুর গলায় বলল, চিনিস আমাকে? শুভ্রের ঠোঁটের কোণে হয়তো এক চিলতে অদৃশ্য হাসি ফুটল। সে নির্লিপ্ত গলায় বলল, হয়তো। নির্বাণের মেজাজ এবার বিগড়ে যেতে শুরু করলো। সে দাঁত কিরমির করে বলল, তুই এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছিস রে? পরিস্থিতি কি বুঝতে পারছিস না? শুভ্রর গলায় বিন্দুমাত্র বিকার নেই। সে যেন নিজের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে এমনভাবে বলল, কথা তো মানুষ এইভাবেই বলে, আর কিভাবে বলে আমার জানা নেই। নির্বাণ এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। শুভ্রর এই ইস্পাত কঠিন মানসিকতা তার হিসাব ওলটপালট করে দিচ্ছে। সে চিৎকার করে বলে উঠল, তোকে জানোয়ারের মতো তুলে নিয়ে আসলাম, হাত পা বেঁধে রাখলাম, তোর কি জানের ভয় করছে না? আমি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি। শুভ্র আর এক মুহূর্ত থামল, তারপর খুব গম্ভীর আর দার্শনিক স্টাইলে বলল, জীবন যেহেতু আছে সেহেতু মরতে তো হবেই, এতে জানের ভয় করার কি আছে? নির্বাণের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত আর স্বাভাবিক হয়ে বসে থাকতে পারে, তাই শুভ্রকে চোখের সামনে না দেখলে সে কোনোদিন বিশ্বাস করত না। অপমানে আর রাগে নির্বাণের রক্ত মাথায় চড়ে বসল। সে মুহূর্তের মধ্যে পাশবিক চিৎকার করে তার গার্ডদের উদ্দেশ্য করে বলল, কি দেখছিস তোরা? ওর মুখোশ খোল, দেখি ওর মুখটা। কার এত বড় সাহস আর কার কলিজে এত বিষ যে আমার সামনে বসে বড় বড় কথা বলছে। একজন গার্ড কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে সে শুভ্রের কালো মুখোশটা ধীরে ধীরে খুলে ফেলল। আর মুখোশটা সবার সাথে সাথেই যেন ঘরের আবহাওয়া মুহূর্তেই বদলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা চারজন গার্ড আর যে মুখোশটা খুলল তার প্রত্যেকে শুভ্রকে দেখা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্টের মতো সিটকে সামনে সরে গেল পিছনে। তাদের চোখে মুখে এখন চরম আতঙ্কের ছাপ। সবাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলে উঠল, কি কিংসুক? নির্বাণ কিছুই বুঝতে পারল না। তার নিজের পোষা গার্ডরা শুভ্রকে দেখে এইভাবে মরার মতো কাঁপছে কেন। শুভ্র কোনো কথা না বলে একদম বরফ শীতল চোখে একবার গার্ডদের দিকে তাকালো। সে চাহনিতে কী ছিল কে জানে, কিন্তু মুহূর্তের মধ্যে গার্ডরা বড় বড় ঢোক গিলে একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। নির্বাণ রাগে ফেটে পড়ে গার্ডদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এইভাবে কাঁপলি কেন তোরা? মনে হলো কোনো ভূত দেখেছিস? কি দেখেছিস ওর চেহারায়? একজন গার্ড আমতা আমতা করে কোনো মতে কাঁপা গলায় বলল, বস এমনি। নির্বাণের খটকা দূর হলো না। সেবার সন্দেহের দৃষ্টিতে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো। শুভ্র একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। নির্বাণ দাঁতে দাঁত চেপে শুভ্রকে প্রশ্ন করল, আব্বে শালা কে তুই? শুভ্র এবার নির্বাণের চোখের দিয়ে গভীর আর স্থিরভাবে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। সে খুব নিচু কিন্তু পৈশাচিক গম্ভীর গলায় বলল, তোর আব্বা লাগে, আব্বা ডাক। নির্বাণের মাথার রগ যেন রাগে ছিঁড়ে যাবে। এই চরম মুহূর্তে শুভ্রের মুখে এমন তাচ্ছিল্য সে মানতে পারছে না। সে এক মুহূর্ত দেরি না করে পাশের গার্ডের হাত থেকে রিভলভারটা ছো মেরে নিয়ে সরাসরি শুভ্রর কপালে ঠেকালো। আগ্নেয়াস্ত্রের ঠান্ডা নলটা শুভ্রর চামড়া ছুঁয়ে আছে, কিন্তু তার চোখের পলক পর্যন্ত পড়ল না। নির্বাণ দাঁত কিরমির করে বলল, তুই কে বা তোর পরিচয় কি তা জানার কোনো দরকার নেই আমার। আমার লক্ষ্য শুধু একটাই, আমার বোনের মনের আশা পূরণ করা। শোন শুভ্র, যদি জ্যান্ত বাঁচতে চাস তবে আমার বোনকে বিয়ে করবি। তুই নেহার ভালোবাসার মানুষ বলেই তোর এত বড় বড় কথা আমি সহ্য করছি, না হলে তোকে এতক্ষণে আমি। নির্বাণ বাক্যটা শেষ করার সুযোগ পেল না। শুভ্র একদম নিচু কিন্তু পাথরের মতো ভারী গলায় মাঝপথে বলে উঠল, তুই আমার বাল করবি। কথাটা শুনে নির্বাণের সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে রাগে চিৎকার করে উঠল, শুভ্র, আমাকে রাগে দিস না, বলছি ভালো হবে না। আমার বোনকে
তোকে বিয়ে করতে হবে, তুই জানিস নেহা তোকে কতটা ভালোবাসে, তোর জন্য ও মরে যেতে পারে। শুভ্র এবার নির্বাণের চোখের দিকে সোজাসুজি তাকালো। ওর দৃষ্টিতে কোনো মায়া নেই, কোনো ভয় নেই, আছে শুধু একরাশ ঘৃণা আর অবজ্ঞা। সে খুব শান্তভাবে বলল, কিন্তু আমি তো বাসি না, যাকে আমি ভালোবাসি না তাকে কেন বিয়ে করতে যাব? তোর বোন ভালোবাসে বলে কি আমাকেও বাসতে হবে নাকি? শুভ্রর এমন যুক্তিপূর্ণ কিন্তু রূঢ় জবাবে নির্বাণ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সে বুঝতে পারছে এই লোকটাকে ভয় দেখিয়ে বা অস্ত্র উঁচিয়ে টলানো সম্ভব নয়। রুমের ভেতরে তখন এক অসহ্য উত্তেজনা, একদিকে নির্বাণের উন্মত্ত রাগ আর অন্যদিকে শুভ্রর হিমশীতল জেদ। নির্বাণের চোখের মণি দুটো রাগে চিকচিক করে উঠল। সে রিভলভারটা শুভ্রর কপাল থেকে সরিয়ে নিয়ে শেষবারের মতো শান্ত কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে বলল, তাহলে তুই নেহাকে বিয়ে করবি না, এটাই তো শেষ কথা? শুভ্রর গলায় কোনো দ্বিধা নেই, কোনো জড়তা নেই। সে নির্বাণের চোখের দিকে তাকে এক শব্দে উত্তর দিল, নির্বাণ এবার বিকট এক হাসি দিল, যে হাসিতে কেবল শয়তানি মাখানো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে জেনে রাখ, আমার বোনকে বিয়ে না করলে তুই তিলে তিলে শেষ হবি। তোর এই অহংকার আমি গুড়িয়ে দেব। বলে নির্বাণ তার পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ফিরে পাথরের মতো শক্ত গলা আদেশ দিল, শোন, একে সেকেন্ডে সেকেন্ডে লাঠি দিয়ে আঘাত করবি। যতক্ষণ না নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততক্ষণ একটা সেকেন্ডের জন্য থামবি না। ওর শরীরটা আজ থেতলে দে। নির্বাণের এই ভয়ঙ্কর হুকুম শুনে গার্ডরা সবাই যেন জমে গেল। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। একজন গার্ড অনেক কষ্টে নিজের ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, বস, মারতেই হবে, এইভাবে অন্ধকারে বেঁধে রাখলে তো হয় মানে? নির্বাণ বাস পড়ার মতো শব্দে ধমক দিয়ে উঠল। সে রাগী দৃষ্টিতে গার্ডটার দিকে তাকালো। তার চাহনিতে স্পষ্ট মৃত্যু পরোয়ানা। গার্ডটা ভয়ে চমকে উঠল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠিক সেই মুহূর্তে গার্ডরা ভীতু চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র সেই সময় গার্ডটার দিকে এক অদ্ভুত আর রহস্যময় দৃষ্টিতে তাকালো। সেই চোখের ইশারায় কি গোপন সংকেত ছিল তা কেবল তারাই জানে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। নিজেদের ভয় লুকানোর জন্যই হোক বা বসের হুকুম মানতেই হোক, গার্ডরা ভারী লাঠিগুলো উঁচিয়ে ধরল। তারপর সজোরে একের পর এক আঘাত করতে শুরু করলো শুভ্র শরীরে। লাঠির প্রতিটি আঘাতে ঘরটা প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, শুভ্রর মুখ দিয়ে একটা আর্তনাদ বের হচ্ছে না। সে যেন ব্যথার ঊর্ধ্বে চলে গেছে। নির্বাণের ঠোঁটে তখন এক পৈশাচিক তৃপ্তির হাসি। সকাল সকাল নির্বাণ আর নেহা হাসতে হাসতে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। দুই ভাই বোনের মুখে এক পৈশাচিক শয়তানি হাসি, যেন তারা কোনো রাজ্য জয় করে ফেলেছে। ঠিক এমন সময় একজন গার্ড এসে মাথা নিচু করে নির্বাণকে জানালো, বস, গুনে গুনে 300টা আঘাত করেছি, কিন্তু ওর মুখ দিয়ে একটা হ্যাঁ শব্দ বের করতে পারিনি। সারা শরীর লাঠির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে, নীল হয়ে ফুলে আছে সব জায়গা, তবু ও জেদ ছাড়ছে না। কথাটা শোনা মাত্রই নেহা কফির মগটা দপ করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এবার এক অদ্ভুত উত্তেজনা। সে দৃঢ় গলায় বলল, আমি কথা বলবো শুভ্রের সাথে, দেখব কত ওর জেদ আর কত বড় ওর কলিজা। নির্বাণ একটা তৃপ্তির হাসি দিয়ে গার্ডকে ইশারা করলো, ওকে নিয়ে যা। গার্ডের পিছু পিছু নেহা সে অন্ধকারের সাথে সাথে রুমটাতে এসে ঢুকলো। ঘরের ভেতরটা গুমোট আর ভারী হয়ে আছে। শুভ্র তখনও সেই চেয়ারে মাথাটা পেছন দিকে হেলিয়ে দিয়ে নিশার হয়ে বসে আছে। তার সিল্কি চুলগুলো এখন ঘাম আর রক্তে লেপ্টে এলোমেলো হয়ে কপালে এসে পড়ছে। ঠোঁটের কোণ দিয়ে শুকনো রক্তের রেখা, আর ছেঁড়া শার্টের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে লাঠির শত শত আঘাতের চিহ্ন। শুভ্রকে এই অবস্থায় দেখে নেহার কলিজের ভেতরটা এক মুহূর্তের জন্য মোচড় দিয়ে উঠল। যতই স্বার্থপর হোক, দিন শেষে সে শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, আর নিজের ভালোবাসার মানুষকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখার ক্ষমতা কোনো নারীরই থাকে না। তবুও নিজেকে সামলে নিয়ে নেহা পাথরের মতো মুখ করে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। শুভ্র খুব ধীরভাবে চোখের পাতা মেলল। ঝাপসা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে সে নেহার দিকে তাকালো।
নেহা কম্পিত কণ্ঠে সরাসরি প্রশ্ন করল, আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কোথায় শুভ্র? শুভ্র কোনো ক্লান্তি ছাড়াই খুব নিরেট গলায় উত্তর দিল, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, শুধু একটাই উত্তর আছে, আমি তোমাকে বিয়ে করব না। নেহার চোয়াল শক্ত হয়ে এলো। সে তিক্ত স্বরে আবার বলল, কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমি একসময় ধর্ষিতা হয়েছিলাম বলে আমার ওপর তোমার এত ঘৃণা? শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বরে কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। সে বলল, নারীকে আমি সবসময় সম্মান করি নেহা, তুমি ধর্ষিত হয়েছিলে, সেটা তোমার ভাগ্যের পরিহাস, এতে তোমার কোনো হাত নেই, তাই সেটা নিয়ে তোমাকে ছোট করার রুচি আমার নেই। আমি তোমাকে ওভাবে দেখি না। নেহা এবার প্রায় ভেঙে পড়ল। সে শুভ্রের হাঁটুর কাছে বসে পড়ে আর্তনাদ করে বলল, তাহলে আমাকে বিয়ে করতে কেন চাচ্ছ না? শুভ্র, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমার সবটুকু দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। তুমি না একবার আমাকে নিজের করে নাও, আমি প্রমিস করছি তোমার সব শখ আমি অক্ষরে অক্ষরে শুনব, তোমার সব আদেশ আমি মাথা পেতে নেব, শুধু আমাকে ফিরিয়ে দিও না শুভ্র। শুভ্র নেহার চোখের দিকে তাকিয়ে এক বুক যন্ত্রণা চেপে খুব শান্তভাবে বলল, ভালোবাসার অর্থ তো তুমি বোঝো নেহা, তাহলে আমার হৃদয়ে যদি আগে থেকে অন্য কেউ রাজত্ব করে, তাকে সামনে রেখে তো আমার এই মন কিভাবে তোমাকে গ্রহণ করবে? আমি চাইলেও তো তোমাকে এই হৃদয়ে জায়গা দিতে পারবো না। শুভ্রর মুখ থেকে এই কথাগুলো বেরোনো মাত্রই নেহার চেহারার মায়া উবে গেল। তার চোখ মুখ পাথরের মতো শক্ত হয়ে এলো। সে ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, তুমি নিশ্চিত ওই হৃদির কথা বলছো, তাই না? হৃদি নামটা কানে আসা মাত্রই শুভ্র সারা শরীরে যেন একটা বৈদ্যুতিক শক লাগলো। এত অত্যাচারও যে চোখ দুটো পাথরের মতো ছিল, সেই চোখগুলো মুহূর্তে ঝাপসা হয়ে এলো। হৃদির অভাব তাকে এক নিমিষে প্রচণ্ড দুর্বল করে দিল। নেহা শুভ্রর এই নীরবতা আর চোখের পানি দেখে হিংসায় জ্বলে উঠল। সে শুভ্রর একদম মুখের কাছে মুখ এনে দাঁত কিরমির করে বলল, যদি তোমার জীবনে ওই হৃদি না থাকে, যদি তুমি ওকে আর কোনোদিন ফিরে না পাও। শুভ্রের বুকের ভেতরটা যেন খা খা করে উঠল। সে নিজের অজান্তেই অস্ফুট স্বরে আর প্রচণ্ড অসহায়ত্ব নিয়ে বলে উঠল, পাগল হয়ে যাব আমি, ধ্বংস হয়ে যাব আমি। শুভ্রর গলায় হৃদির প্রতি এমন টান দেখে নেহার ভেতরে থাকা নারী সত্তাটা ঈর্ষায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে নিশ্চিত হয়ে গেল যে এই পুরুষের হৃদয়ের অন্য কারো জন্য বা তিল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। নেহার আগে অন্ধ হয়ে হিসে বলল, যেখানে সাইফান শুভ্র চৌধুরী আমার নয়, সেখানে সাইফান শুভ্র চৌধুরী ধ্বংসই প্রাপ্য। নেহা ড্রয়িং রুমে ফিরে এসে পাগলের মতো হাতের কাছে যা পাচ্ছে সবকিছু আছাড় দিয়ে ভাঙচুর করতে লাগলো। দামি কাঁচের ফুলদানি থেকে শুরু করে শোপিস সব মাটিতে পড়ে চুরমার হয়ে যাচ্ছে। নির্বাণ দ্রুত এগিয়ে এসে নেহাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু শান্ত করতে করতে বলল, কুলডাউন নেহা, কি হয়েছে, কেন এমন করছিস, শান্ত হ। নেহা এক ঝটকায় একটা বড় ফুলদানিটা তুলে দেয়ালে ছুঁড়ে মেরে চিৎকার করে উঠল, সব ধ্বংস করে দেব আমি। ওই শুভ্র কেন বোঝে না আমার ভালোবাসা, কেন বোঝে না আমি ওর জন্য কতটা পাগল হতে পারি। নির্বাণ একগাল হেসে তাচ্ছিল্যের সাথে বলল, তুই তো ভালোই বেসেছিস একটা একগুয়ে আর ঘাটতারাকে। আজ ওই শুভ্রকে তুই ভালোবাসিস বলেই ও বেঁচে আছে, না হলে আমার মেজাজ যে পর্যায়ে ছিল এতক্ষণে ওকে আমি জানে মেরে ফেলতাম। নেহা এবার নির্বাণের শার্টের কলার চেপে ধরে চোখে আগুন নিয়ে বলল, ওই ঘাটতারাকে আমায় লাগবে, আমি কিছু বুঝি না, ওকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ আসে না। ওকে আমার ভালো লাগে, ওকেই চাই আমার জীবনে যেভাবেই হোক। নির্বাণ নেহার মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবি। নির্বাণ চৌধুরী যা চায় তা করেই ছাড়ে। নেহা নির্বাণের মুখোমুখি দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে বলল, কিভাবে পাবো আমি ওকে? ও তার সারাক্ষণ হৃদির নাম জাপে, ও হৃদিকে চায়, হৃদিকে ভালোবাসে, ওর হৃদয়ে শুধু হৃদির জায়গা, আমার না। হৃদি নামটা শোনা মাত্রই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল নির্বাণ। তার নিজের ভেতরের সেই দগদগে পাগলামিটা যেন আবার সাড়া দিয়ে উঠল। হৃদি,
যাকে সে নিজের নেশার মতো ভালোবাসে, যাকে সে কোনোভাবে হারাতে পারবে না। নির্বাণের চোখের দৃষ্টি বদলে গেল। ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক বাঁকা হাসি। সে শান্ত কিন্তু শীতল গলায় বলল, বুঝেছি, এখন আমার কি করতে হবে? নেহা ভুরু কোঁচকে তার ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, কি করবে তুমি এখন? নির্বাণ তার কলারটা ঠিক করে নিয়ে এক অদ্ভুত স্বরে বলল, বিয়ে। অন্ধকারের ঝাপসা আলোয় জানালার গ্রিল ধরে স্থির হয়ে বসে আছে হৃদি। বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ওর চোখ দুটো নোনা জল গড়িয়ে পড়ছে। আজ দীর্ঘ 20টা দিন সে তার মা, বাবা আর ভাইকে দেখে না, জানে না তারা কেমন আছে, আদৌ খেয়ে দিয়ে বেঁচে আছে কিনা। কিন্তু সব থেকে বড় রক্তক্ষরণ হচ্ছে শুভ্রের জন্য। শুভ্রের কি ওর জন্য একটু মায়া লাগে না? 20টা দিন ধরে সে নিখোঁজ, অথচ শুভ্র একবারের জন্য তাকে খুঁজে বের করার চেষ্টা করলো না। হৃদি ভাবল শুভ্র হয়তো ধরে নিয়েছে সে চিরতরে হারিয়ে গেছে, তাই মিশে খুঁজে লাভ নেই। সে হয়তো এখন তার বিশাল ব্যবসার কাজ নিয়ে মত্ত। ভুলে গেছে এক সময় হৃদি নামের কেউ তার জীবনে ছিল। হৃদি দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, হায়রে মানুষ, পাশার মানুষকে কেন এই হৃদয় খুঁজে বেড়ায়? এটাই বোধ হয় বাস্তব ভালোবাসার মানুষ যতই পাষাণ হোক, এই অবুজ হৃদয়টা ওই পাষাণটার জন্যই কাঁদবে। হৃদি নিজের চোখের পানিটুকু মুছে নিয়ে জানালার ওপারে শূন্যতার দিকে তাকিয়ে ভাঙা গলায় গাইতে শুরু করলো, আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। গানের মাঝে হৃদি চোখটা বন্ধ করলো। অন্ধকারে কল্পনাতে ভেসে উঠল শুভ্রের মায়াবী মুখটা। হৃদি চোখ বন্ধ রেখেই বলল, নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরুভূমি করে, মরিচিকার মতো আমায় রয়েছে ঘিরে, জানি না আজ সে কার দখলে। বাহ, সুন্দর গান গাও তো তুমি। হঠাৎ করে গম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠল হৃদি। গান থামিয়ে ঝট করে তাকিয়ে দেখল দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। ঠোঁটে সেই রহস্যময় হাসি পরিচিত। মুহূর্তে হৃদি ঘৃণা ভরে চোখ সরিয়ে নিল। এই লোকটাকে দেখলে ওর পিত্তি জ্বলে ওঠে, মনে হয় নরকের কোনো শয়তান ওর সামনে দাঁড়িয়ে আছে। হৃদি কোনো উত্তর না দিয়ে আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে পাথরের মতো বসে রইল। নির্বাণ ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে হৃদির একদম কাছে এসে দাঁড়ালো। ও যেন হৃদি ওকে কতটা ঘৃণা করে, কিন্তু সেই ঘৃণাই যেন নির্বাণের নেশা বাড়িয়ে দিচ্ছে। নির্বাণ হৃদির পাশে বসে একটু আয়েশ করে গলা খাকারি দিল। ওর চোখে মুখে এক অদ্ভুত দ্রুততা। সে হৃদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার বন্দিদশা এবার শেষ হৃদি, অনেক হয়েছে, আর এভাবে অন্ধকারে থাকতে হবে না। এখন থেকে তুমি বাইরের আলো দেখতে পারবে, মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে। বাড়ি যাওয়ার কথা শুনে হৃদির ম্লান হয়ে যাওয়া চোখে মুখে এক মুহূর্তের জন্য আশার আলো ঝলমল করে উঠল। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন? আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দিবেন? আমাকে ছেড়ে দিবেন? নির্বাণ একটা বাঁকা হাসি দিয়ে বলল, ছেড়ে দেব, তবে একটা ছোট শর্ত আছে। হৃদি বুক ডিপ ডিপ অবস্থায় বলল, কি শর্ত? নির্বাণ এবার হৃদির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত স্থির গলায় বলল, শর্তটা হলো আমাকে বিয়ে করতে হবে। হৃদি যেন আকাশ থেকে পড়ল, মুহূর্তেই ওর মুখটা ফ্যাকাশ হয়ে গেল। সে ঘৃণায় শিউরে উঠে তড়িৎ গতিতে বলল, অসম্ভব, এইটা আমি মরে গেলেও পারবো না। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে বিয়ে করব? নির্বাণের চেহারায় কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই নির্বিকার থেকে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি পারবে কি পারবে না সেটা জানতে তো আমি আসিনি। আমি তোমাকে শুধু আমার সিদ্ধান্তটা জানালাম। আমি তোমাকে বিয়ে করব, আর সেটাই ফাইনাল। হৃদি এবার রাগে আর অপমানে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, এখানে মরে গিয়ে পৌঁছে যাব, তবু আপনার মতো একটা জানোয়ারকে আমি বিয়ে করব না, কোনোদিন না। আসলে আমি দুঃখিত, আগের পর্বে উত্তেজনার দরুন ওই উত্তেজনার অংশটুকু আমি মিস করে গিয়েছিলাম। নির্বাণ যেভাবে রুমাল বের করে হৃদিকে সারপ্রাইজ দিতে নিয়ে গেল, সেখান থেকে আবার সুন্দর করে লিখে দিচ্ছি। হৃদির ঘৃণা ভরা কথা শুনে নির্বাণ অট্ট হাসিতে ফেটে পড়ল। হৃদি রাগে ফুঁসছে। তার যদি সামর্থ্য থাকতো তবে এই নির্বাণকে এখনই শেষ করে ফেলত।
নির্বাণ হাসি থামিয়ে ক্রুর গলায় বলল, জানি তুমি এত সহজে রাজি হবে না, তার জন্যই তোমাকে খুশি করতে একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজটা এত সুন্দর যে ওটা দেখার পর তুমি নিজেই নেচে নেচে আমাকে বিয়ে করতে চাইবে। হৃদি ভুরুকুঁচকে সন্ধিহান চোখে তাকালো, তার মনে কু ডাকছে। সে কাঁপা গলে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? নির্বাণ কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো এবং পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। রুমালটা নাকের কাছে নিয়ে একবার গভীর ঘ্রাণ নিল সে। তারপর হঠাৎ করেই বাম হাত দিয়ে হৃদিকে হ্যাঁচকা টান দিয়ে দাঁড় করিয়ে দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগে নির্বাণ তার পেছনে গিয়ে চোখের ওপর রুমালটা শক্ত করে বাঁধতে বলল, চলো তোমাকে নিয়ে যাই সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা দেখাতে, যেখানে তোমার সব প্রশ্নের উত্তর অপেক্ষা করছে। নির্বাণ হৃদির হাত শক্ত করে ধরে একরকম টেনে হিঁচড়ে সে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। হৃদি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু তার বুকটা দুরু দুরু কাঁপছে। কিছুক্ষণ হাঁটার পর নির্বাণ একটা লোহার দরজা খোলার শব্দ করলো। ঘরের ভেতরটা গুমোট আর একটা ভাবসা গন্ধ। নির্বাণ হৃদিকে ঘরের ঠিক মাঝখানে দাঁড় করালো। তারপর হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রেডি তো স্পেশাল সারপ্রাইজটা দেখার জন্য? বলে নির্বাণ এক ঝটকায় হৃদির চোখের রুমালটা খুলে দিল। ঝাপসা আলো হৃদির সামনে তাকিয়ে তাকিয়ে পাথরের মতো জমে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অন্ধকারের ঝাপসা আলোয় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শুভ্রকে দেখে হৃদির কলিজাটা এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রের সারা শরীরে চাবুক আর লাঠির নিষ্ঠুর দাগ। একদম নিস্তেজ হয়ে চেয়ারে বসে আছে সে। চিরকাল যে লোকটা রাগী, গম্ভীর আর তীক্ষ্ণ স্মার্ট গেট আপ নিয়ে দাপিয়ে বেড়াতো, আজ সেই লোকটাই অগোছালো চুলে মাথা নিচু করে মরণ যন্ত্রণায় ছটফট করছে। এ কোন শুভ্রকে দেখছে হৃদি। হৃদির পুরো শরীর থরথর করে কাঁপছে, ঠোঁট জোড়া যেন নিজের নিয়ন্ত্রণে নেই। অস্ফুট স্বরে বুক সেরা এক করুণ আর্তনাদ বেরিয়ে এলো, শুভ্র ভাইয়া। হৃদির সেই ভাঙা কণ্ঠস্বর কানে পৌঁছাতে শুভ্র খুব ধীরে ধীরে মাথা তুলে তাকালো। হৃদির চোখের দিকে তাকাতেই শুভ্রের সেই লাল হয়ে যাওয়া ফোলা চোখ দুটোতে ফুটে উঠল এক তৃষ্ণার্ত বেকুলতা, যেন এই একটা মুখ দেখার জন্য তার আত্মাটা গত 20 দিন ধরে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। শুভ্র কোনো কথা বলতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। তার শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মুখ আর কুঁচকে যাওয়া চামড়া বলে দিচ্ছে কতটা অমানবিক অনাহার আর অত্যাচারের ওপর দিয়ে সে যাচ্ছে। শুভ্রের এই বিভৎস অবস্থা দেখে হৃদি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ডুকরে কেঁদে উঠে দৌড়ে শুভ্রের কাছে যেতে চাইল, তার ক্ষতবিক্ষত শরীরটা আঁকলে ধরতে চাইল, কিন্তু নিয়তি তার সহায় হলো না। মাত্র 2 পা এগোতেই এক হ্যাঁচকা টানে তাকে থামিয়ে দিল নির্বাণ। লোহার মতো শক্ত মুঠোয় হৃদির হাতটা মুচড়ে ধরল সে। হৃদিকে নিজের একদম কাছে টেনে নিয়ে এসে নির্বাণ তার কানে শীতল আর বিষাক্ত গলায় বলল, কেমন দিলাম সারপ্রাইজটা মায়াবী? এই সারপ্রাইজটা দেখা মাত্রই তোমার দৌড়, কিন্তু ছোঁয়া পর্যন্ত তোমার কোনো অনুমতি নেই। আমার অনুমতি ছাড়া ওর ছায়াও মারাতে পারবে না তুমি। হৃদি ঘৃণায় আর রাগে অন্ধ হয়ে নির্বাণের দিকে তাকালো। তার 2 চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে চিৎকার করে বলল, আপনি কি আদৌ কোনো মানুষ? একটা মানুষকে এভাবে পশুর মতো মারতে আপনার হাত কি একটু কাঁপলো না? আপনার কি দয়ামায়া বলতে কিছু নেই? নির্বাণ হৃদির চোখে চোখ রেখে খুব শান্ত কিন্তু নিষ্ঠুর গলায় বলল, দয়ামায়া দিয়ে দুনিয়া চলে না হৃদি। কিছু জিনিসকে নিজের করে নিতে গেলে এমন একটু আধটু শাস্তি দিতেই হয়। এটা তো মাত্র শুরু। হৃদি ডুকরে কেঁদে উঠে বলল, শাস্তি? শুভ্র ভাই এমন কি করেছে আপনার যে তাকে জানোয়ারের মতো এভাবে মেরেছেন? নির্বাণের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। সে হৃদির হাতটা আরও জোরে চেপে ধরে বলল, দেখো হৃদি, এত কথা শোনার বা বলার আমার সময় নেই। আমার একমাত্র লক্ষ্য তোমাকে বিয়ে করা, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি যে কোনো মূল্য দিতে পারি, যে কোনো পথ বেছে নিতে পারি।
হৃদি শিউরে উঠে অস্ফুট স্বরে বলল, কি বলতে চাইছেন আপনি? নির্বাণ এবার তার শিকারী দৃষ্টি সরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখনও তার আধবোঝা চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। নির্বাণ এক পৈশাচিক শয়তানি হাসি দিয়ে বলল, মানে খুব সহজ। এই যে সামনে বসে আছে তোমার প্রিয় শুভ্র ভাই, তাকে যদি কালকের সূর্য দেখতে দিতে চাও, তাকে যদি জীবিত দেখতে চাও, তবে কাল সুন্দর করে আমার জন্য বউ সেজে তৈরি হয়ে থাকবে। আর যদি না চাও। নির্বাণ একটু থেমে শুভ্রর দিকে তাকে খুনের নেশায় মত্ত হয়ে বলল, তবে শুভ্রর জানাজা দেখার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলো। সিদ্ধান্ত তোমার হৃদি, আমার বাসার ঘর নাকি ওর কবর। হৃদির রাগে সারা শরীর রিরি করে জ্বলে উঠল। অপমানে আর ঘৃণায় সে জ্ঞান হারিয়ে ফেলল। এক ঝটকায় নির্বাণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সে। তারপর সর্বশক্তি দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নির্বাণের গালে। থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হৃদি চিৎকার করে বলল, আপনি ভাবেন কি করে যে আপনার মতো একটা পশুকে আমি বিয়ে করব? মরে যাব, জীবন দিয়ে দেব, তবু আপনাকে আমি কোনোদিন বিয়ে করব না। থাপ্পড়কে নির্বাণ একটু রাখলো না, বরং এক পৈশাচিক শান্ত ভাব বজায় রাখল। সে নিজের গালে হাত বুলিয়ে সে হাতে একটা গভীর চুমু খেলো। নেশাতুর চোখে হৃদির দিকে তাকে বলল, উফ, কি টেস্ট তোমার স্পর্শের প্রিয়। তুমি শুধু একবার আমার হয়ে যাও, আই প্রমিস তোমার হাতের এমন থাপ্পড় আমি সারা জীবন খেতে রাজি আছি। বলে নির্বাণ অট্ট হাসিতে ফেটে পড়ল। হৃদি রাগে ফুঁসছে, তার বুকটা ধরফর করছে। নির্বাণ হঠাৎ হাসি থামিয়ে হৃদির সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন খুনের নেশা। সে শীতল গলায় বলল, তুমি জানো এখন আমি কি করব? হৃদি ভুরু কুঁচকে ভয়ার্ত চোখে তাকালো। নির্বাণ একটা বাঁকা হাসি দিয়ে তীক্ষ্ণ স্বরে শীষ দিল। সাথে সাথে দরজায় দুজন গার্ড এসে হাজির হলো। নির্বাণ তাদের দিকে তাকিয়ে হাত দিয়ে শুভ্রকে দেখিয়ে বলল, শুভ্রকে আবারও লাঠি দিয়ে একটু আদর করে দে। হৃদি একটু দেখুক ওর প্রিয় শুভ্র ভাইকে আমরা কিভাবে আদর্শ করতে পারি। কথাটা শোনা মাত্র হৃদি পাগলের মতো নাসূচক মাথা নাড়তে লাগলো। সে আর্তনাদ করে শুভ্রর দিকে এগোতে চাইল। অমনি নির্বাণ লোহার মতো শক্ত করে ওর হাত ধরে ফেলল। হৃদি ছটফট করছে, কিন্তু নির্বাণের মুঠি থেকে বের হতে পারছে না। চোখের সামনে গার্ডরা সোজা শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রের সেই ক্ষতবিক্ষত শরীরের ওপর আবারও লাঠির অমানবিক আঘাত পড়তে শুরু করলো। শুভ্র ব্যথায় আর্তনাদ করে উঠল। যতই সে শক্তিশালী হোক, তার শরীরটাও তো রক্ত মাংসেরই তৈরি। কত মায়ের আর সহ্য করবে সে। শুভ্রের সেই বুক সেরা চিৎকার যেন তীরের মতো গিয়ে হৃদির কলিজায় বিচ্ছে। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে গার্ডদের দিকে তাকে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর দোহাই লাগে, থামেন, এইভাবে পাষাণ হয়ে মারবেন না ওকে, প্লিজ প্লিজ থামেন, ও মরে যাবে, দয়া করে থামেন। হৃদির আত্মচিৎকার গার্ডদের কানে পৌঁছাচ্ছে না। তারা যন্ত্রের মতো নির্বাণের আদেশ পালন করে যাচ্ছে। একের পর এক লাঠির আঘাত শুভ্র রক্তাক্ত শরীরে আশ্রে পড়ছে। হৃদি পাগলের মতো চিৎকার করছে, ছটফট করছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে যদি সে শুভ্রকে গিয়ে জড়িয়ে ধরতে পারত, তবেই বোধহয় কলিজার এই দহন শান্ত হতো। উপায় না দেখে হৃদি হঠাৎ জানোয়ারের মতো নির্বাণের হাতে সজোরে কামড় বসিয়ে দিল। নির্বাণ যন্ত্রণায় আর্তনাদ করে হৃদির হাত ছেড়ে দিল। সেই সুযোগে হৃদি ঝড়ের বেগে দৌড়ে গিয়ে শুভ্রকে চেয়ার সহ শক্ত করে জড়িয়ে ধরল। নিজের শরীর দিয়ে শুভ্রকে আড়াল করে সে ডুকরে কেঁদে উঠল। গার্ডদের চালানো লাঠির দুটো প্রচণ্ড আঘাত শুভ্রর বদলে হৃদির পিঠে গিয়ে পড়ল। হৃদির মুখ দিয়ে ব্যথায় একটা গঙ্গানি বেরিয়ে আসতেই শুভ্র যেন তার শেষ শক্তি ফিরে পেল। সে জানোয়ারের মতো গর্জন করে চিৎকার করে বলল, আরে অমুকের পোলা থাম, আর একটা আঘাত যদি ওর গায়ে লাগে তবে তোর কলিজা আমি জ্যান্ত ছিঁড়ে ফেলব। শুভ্র সেই ভয়ঙ্কর আওয়াজে গার্ডরা মুহূর্তে থমকে গেল। হৃদি তখনও শুভ্রকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছে। নির্বাণ নিজের কামড়ানো হাতের ক্ষত দেখে আর এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে উঠল। সেই হিতে হিত জ্ঞান হারিয়ে এগিয়ে এসে শুভ্রের কাছ থেকে হৃদিকে হ্যাঁচকা টানে
ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। খুব ভালো ব্যবহার করছি দেখে তুই আমার মাথার উপরে উঠতে চাস? আমার চোখের সামনে তুই অন্য ছেলেকে জড়িয়ে ধরিস? এত বড় সাহস তোর? হৃদি এবার ভয়ডর সব বিসর্জন দিয়ে শুভ্রকে আরো শক্ত করে জাপড়ে ধরল। সে বুক ফাটা চিৎকারে পুরো ঘর কাঁপিয়ে বলল, অন্য পুরুষ না, ও আমার ভালোবাসার মানুষ, ভালোবাসি ওকে আমি, শুনেছেন? নাকি আরো 1000 বার বলতে হবে? যদি মরতেই হয় তবে আমাদের দুজনকে একসাথেই মারেন, কিন্তু আমি এক চুল ওকে ছাড়ব না। নির্বাণের চোখ দুটো তখন লাল হয়ে উঠেছে, যেন রক্ত পিপাসু কোনো পিশাচ ভর করেছে তার ওপর। সে দাঁতে দাঁত চেপে হৃদির দিকে তাকে বলল, হৃদি, আমাকে আর খারাপ হতে বাধ্য করো না, আমার ধৈর্য কিন্তু হারিয়ে যাচ্ছে। শুভ্র যন্ত্রণায় কাতর হয়ে নিজের দিকে তাকালো না। সে খুব ক্ষীণ আর দুর্বল গলায় নির্বাণের দিকে তাকিয়ে বলল, তোর যত ক্ষোভ আছে আমার ওপর মেটা, যত খুশি আঘাত কর, কিন্তু হৃদির গায়ে যেন একটা আশ্রয় না লাগে। নির্বাণ একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, বাহ, দুজনের প্রেম দেখি সাগরের অতলে গিয়ে ঠেকেছে, তবে এই প্রেম আমি বেশিক্ষণ টিকতে দেব না। বলে নির্বাণ পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে শুভ্রর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। হৃদির কলিজা শুকিয়ে গেল যেন। নির্বাণ ছুরিটা শুভ্রর ঘাড়ের কাছে ধরে ঠান্ডা গলায় বলল, এখন যদি তুমি ওকে না ছাড়ো হৃদি, তবে এই ধারালো ছুরিটা সরাসরি ওর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে যাবে। ছাড়ো বলছি। হৃদি ভয়ার্ত চোখে সেই চকচকে ছুরির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, হৃদি, আমার কথা শোনো, যদি আমার জীবনে পরোয়া করছি না, তুই যদি সত্যি আমায় ভালোবেসে থাকিস তবে ছেড়ে দে আমায়, এভাবে নিজের বিপদ ডেকে আনিস না। হৃদি তবু একগুঁয়ে হয়ে শুভ্রকে আগলে রাখার চেষ্টা করছিল। নির্বাণ এবার ছুরিটা ধীরে ধীরে শুভ্রর চামড়ায় বিধিয়ে দিতে শুরু করলো। যখনই রক্ত ঝরার উপক্রম হলো, হৃদি পাগলের মতো চিৎকার করে বলল, না না, থামেন আপনি, আমি ছাড়ছি ওকে, দয়া করে কিছু করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। বলে হৃদি শুভ্রকে ছেড়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সাথে সাথে নির্বাণ ইশারা করতে দুজন গার্ড এসে হৃদির 2 হাত লোহার মতো শক্ত করে চেপে ধরল। হৃদি ছটফট করছে, কিন্তু নড়ার ক্ষমতা নেই। নির্বাণ যেন এবার তার আসল ভয়ঙ্কর রূপটা দেখালো। সে মাটিতে পড়ে থাকা মোটা লাঠিটা তুলে নিল, হৃদির দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, যতক্ষণ তুমি আমাকে বিয়ে করার কথা স্বীকার করছো না, ততক্ষণ আমার শরীরের সব রাগ ওর উপর ঝাড়বে। দেখো আমি কতটা শয়তান হতে পারি। যেখানে খুন করা আমার কাছে হাতের খেলা, সেখানে লাঠি পেটা করা তো স্রেফ প্র্যাকটিস। বলে নির্বাণ পূর্ণ শক্তিতে লাঠিটা উঁচিয়ে শুভ্রর পিঠে সজোরে আঘাত করল। ঠা শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। শুভ্র যন্ত্রণায় নুয়ে পড়েছে। হৃদি আবারও পাগলের মতো চিৎকার করে উঠল। তার বুক ফেটে কান্না আসছে। নিজের চোখের সামনে শুভ্রর ওপর এমন পাশবিক অত্যাচার সে আর সহ্য করতে পারছে না। প্রতিটা আঘাত যেন শুভ্রর গায়ে নয়, সরাসরি হৃদির কলিজে গিয়ে লাগছে। সে চিৎকার করে বলল, প্লিজ এইভাবে মারবেন না, থামুন, দয়া করুন, ও মরে যাবে, আল্লাহর দোহাই লাগে, থামুন। কিন্তু নির্বাণের হাতে থাকা লাঠিটা থামার কোনো লক্ষণ নেই। সে যেন এক উন্মত্ত নেশায় মেতে উঠেছে। হৃদি বুঝতে পারল সে এখন পুরোপুরি হেরে গেছে। শুভ্রকে এই মরণ যন্ত্রণা থেকে বাঁচাতে হলে তাকে নিজের জীবন উৎসর্গ করতেই হবে। সবটুকু শক্তি দিয়ে হৃদি চিৎকার করে উঠল, আমি রাজি, বিয়ে করবো আপনাকে, ছেড়ে দিন ওকে, আর মারবেন না। মুহূর্তে নির্বাণ থেমে গেল। লাঠিটা হাত থেকে সশব্দে মেঝেতে পড়ে গেল। শুভ্র তখন চেয়ারে একদম জ্ঞান হারানোর মতো নেতিয়ে পড়েছে। তার নিঃশ্বাস দ্রুত আর ক্ষীণ হয়ে আসছে। নির্বাণের ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক আর বিজয় হাসি। সে ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে এলো। হৃদির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, এই তো শোনা লাইনে এসেছ। এই হ্যাঁ কথাটা আগে বললে কি হতো? অহেতুক তোমার শুভ্র ভাই এতটা আঘাত পেত না। ছি, এই তোমার ভালোবাসা নিজের জেদ ধরে রাখতে গিয়ে বেচারাকে আদমারা করে ছাড়লে। হৃদি কান্নায় ভেঙে পড়ে অনুরোধের সুরে নির্বাণকে বলল, আমি রাজি, বিয়ে করব আপনাকে, প্লিজ শুভ্র ভাইকে ছেড়ে দিন। ওর শরীরের অবস্থা খুব খারাপ, এখনই ডাক্তার দেখানো দরকার, ওকে দয়া করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। নির্বাণ এক নিষ্ঠুর বিজয়ী হাসি দিয়ে জবাব দিল,
তুমি ওকে বিয়ে করার সম্মতি দিয়েছো বলে ওর জীবনটা আপাতত বেঁচে গেল ঠিকই, কিন্তু মুক্তি সে এখনো পায়নি। মুক্তি সে তখনই পাবে যখন সে আমার বোন নেহাকে বিয়ে করবে। রাত একটা, নিস্তব্ধ ঘরে রিদি একলা বসে চোখের জল ফেলছে। কিছুক্ষণ আগে গার্ড খাবারের প্লেট দিয়ে গেছে, কিন্তু সেই খাবারে হাত দেওয়ার শক্তিটুকু তার নেই। যাকে গত 6টি বছর ধরে নিজের মনের গভীরতম কোণে লালন করেছে, যাকে নিয়ে প্রতিটি স্বপ্ন বুনেছে, সেই শুভ্র ভাই এখন নির্বাণের পৈশাচিক অত্যাচারে আধমরা হয়ে আছে। আর কাল সকালে রিদিকে অন্য কারো বউ হতে হবে, চিরতরে হারিয়ে যাবে তার সবটুকু আশ্রয়। রিদি আর সইতে পারল না, বালিশে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। তার অস্ফুট আর্তনাদ যেন দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো। শুভ্র ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। হৃদির ডুকরে ওঠা কান্নার মাঝে হঠাৎ একটা চিন্তা তীরের মতো তার বুকে বিঁধল। শুভ্র ভাই মানুষটা একটা দানা পানি মুখে দেয়নি। একটু আগে যখন শুভ্রকে দেখছিল, ওর ফ্যাকাশে আর শুকিয়ে যাওয়া মুখটা মনে পড়তে হৃদির কলিজাটা যেন কেউ খামছে ধরল। হৃদি আর এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপরে হেসকি তুলে চোখের পানি মুছে সিনা টান করে দাঁড়ালো। তাকে এখন লড়তেই হবে। সে দরজার কাছে গিয়ে খুব সন্তর্পণে ফাঁক দিয়ে উকি দিল। দেখলো একটা গার্ড বাইরে ভারী বুটের শব্দ তুলে পায়চারি করছে। হৃদির মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। সে পাশে রাখা ভারী মাটির ফুলের টপটা তুলে তারপর পুরো শক্তি দিয়ে সেটা মেঝেতে আছাড় মারল। ঝনঝন শব্দে টপটা চুরমার হওয়ার সাথে সাথেই হৃদি ব্যথায় কুঁকে ওঠার এক নিখুঁত অভিনয় করলো। মরে গেলাম। সে আর্তনাদ শুনে গার্ডটা হন্তদন্ত হয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই হৃদি এক হিংস্র বাঘিনীর মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। গলার ওড়নাটা পেঁচিয়ে ধরে সজোরে গার্ডের মুখ চেপে ধরল সে। অতর্কিত এই আক্রমণে গার্ডটা টাল সামলাতে না পেরে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চিৎকার করার কোনো সুযোগই পেল না। হৃদি গার্ডটার বুকের ওপর চড়ে বসে ওড়না দিয়ে মুখটা এমনভাবে পেঁচিয়ে দিল যে লোকটার নিঃশ্বাস নেওয়া দেয়। এরপর লোকটা 2 হাত মুচড়ে ধরে হ্যাঁচকা টানে নিয়ে গেল খাটের পাশে, যেখানে পড়ে থাকা একটা পুরনো রশি দিয়ে গার্ডের হাত দুটো খাটের পায়ের সাথে কষে গিট দিয়ে দিল হৃদি। বাঁধন শেষ করে হৃদি সোজা হয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে গার্ডটার দিকে তাকিয়ে ঘৃণা ভরে ফিস করে বলল, পড়ে থাকে এইভাবে সারা রাত? এবার বস, অবলা একটা মেয়েকে খাঁচায় বন্দি করে রাখার মজা কেমন? বলে হৃদি আরেকটা সাদা ওড়নাটা মাথায় ভালো করে জড়িয়ে নিজের মুখটা আড়াল করলো। খাবারের প্লেটটা শক্ত করে হাতে নিয়ে বিড়ালের মতো নিঃশব্দে রুম থেকে বের হলো সে। করিডোর দিয়ে ভয়ে বুক দুরু দুরু অবস্থায় হাঁটতে হাঁটতে শুভ্রকে রাখা সেই অন্ধকার ঘরটার সামনে আসতে হৃদি অন্য একটা গার্ডের মুখোমুখি হয়ে গেল। গার্ডটাকে দেখা মাত্র হৃদির আত্মা কেঁপে উঠল। লোকটা কুচকানো চোখে হৃদির দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গর্জে উঠবে। মুহূর্তের মধ্যে হৃদি কোনো উপায় না দেখে খাবারের প্লেটটা একপাশে রেখে গার্ডের পা দুটো জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে একদম কলিজে নিংড়ানো আকুতি জানিয়ে বলল, মামু, আপনি আমার বাবার সমান। মামা তো বাবার মতোই হয়, তাহলে আমি তো আপনার মেয়ের মতো। দোহাই আপনার, কাউকে ডাকবেন না, আমাকে শুধু একটাবার শুভ্র ভাইয়ের কাছে যেতে দিন। আমি শুধু ওকে এই খাবারটুকু খাইয়ে দিয়ে চলে আসবো। প্রমিস করছি, কেউ কিছু টের পাবে না। জানেন তো লোকটা এক ঢোক পানিও খায়নি। একটা মানুষ না খেয়ে কতক্ষণ বাঁচে মামু? ওরও তো একটা জীবন আছে। আপনি তো মানুষ, খিদের জ্বালা তো আপনিও বোঝেন। তাহলে প্লিজ পাশার মতো আমার এই শেষ আশাটা ভেঙে দিবেন না। হৃদির কথা শুনে গাঁটটা থতমত খেয়ে গেল। সে তড়িঘড়ি করে হৃদির হাত ধরে তাকে টেনে তুলে দাঁড় করিয়ে দিল। হৃদির চোখে মুখে তখনও রাজ্যের বিষয়। গাঁটটা চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে নিচু করে বলল, আরে আরে করছো কি, পা ধরছো কেন? আমি তো জানতামই যে তুমি কোনো না কোনোভাবে ঠিকই আসবে। বলে লোকটা তার প্যাকেট থেকে কয়েকটা ঘুমের ঔষধ বের করে হৃদির হাতে গুজে দিল। হৃদি ফ্যাল করে তাকে রইল। গাঁটটা ফিস করে বলে, এই নাও, এখানে ব্যথার আর জ্বরের ঔষধ আছে। খাবার খাওয়ানোর পর এই ওষুধগুলো স্যারকে খাইয়ে দিও, তাহলে শরীরটা একটু টান পাবে। হৃদি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ঘোর লাগা চোখে সে গাঁটটার দিকে তাকিয়ে রইল। লোকটা হৃদির মনের অবস্থা বুঝতে পেরে চোখের ইশারায় একটু হাসলো, তারপর বলল, অবাক হচ্ছ? হরি কথা, কিন্তু এখন এসব অবাক হওয়ার কথা, কিছু বলার সময় নেই।
তুমি জলদি ভেতরে যাও, আমি এখানে পাহারা দিচ্ছি। আর হ্যাঁ, তোমার সব প্রশ্নের উত্তর সময় হলে ঠিকই পেয়ে যাবে। এখন আর 1 সেকেন্ডও দেরি করো না, তাড়াতাড়ি যাও, না হলে বস একবার ঘুম থেকে উঠে পড়লে সব শেষ হয়ে যাবে। হৃদি আর কথা বাড়ালো না। মুহূর্তের মধ্যে খাবারের প্লেট হাতে নিয়ে বিড়ালের মতো চুপি চুপি সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে পড়ল। ভেতরে পা রাখতে হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। সামনে সেই পুরনো চেয়ারটাতে শুভ্র বসে আছে। তার চোখ দুটো বোঝা, শরীরটা তেরসা হয়ে একদিকে হেলে পড়েছে। সারা শরীরের ওপর নির্বাণে সেই পাশবিক নির্যাতনের চিহ্ন। প্রতিটা জায়গা লাল হয়ে ফুলে উঠেছে, নীলচে হয়ে আছে কালশিটে। হৃদির চোখের বাঁধ যেন ভেঙে গেল। ঝাপসা দৃষ্টিতে শুভ্র সেই বিধ্বস্ত শরীরের দিকে তাকিয়ে সে ক্ষীণ আর কাঁপা গলা ডাক দিল, শুভ্র ভাই, আসসালামু আলাইকুম। কি মনে হয় এই বিপদ থেকে শুভ্র আর হৃদিকে বের হতে পারবে? আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।